ওকে, আসসালামু আলাইকুম। জেনেসিস মিড টার্ম প্রোগ্রামে আপনাদের স্বাগতম, স্পেশালি ফর দ্য মিড টার্ম সার্জারি। তো আপনারা যারা নেক্সট জুন 2026-এ মিড টার্ম সার্জারি পরীক্ষার জন্য যারা অ্যাপিয়ার করতেছেন, আপনারা জেনেসিসের হয়তো বিভিন্ন ব্যাচের সাথে আপনারা ইনভলভ আছেন, লং ব্যাচ, রেগুলার ব্যাচ, এছাড়াও আরো অনেক ব্যাচগুলোতে আছে যেগুলোতে আপনারা বিভিন্ন ব্যাচে জুন 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো পরীক্ষা কিন্তু প্রায় নকিং অ্যাট দি ডোর, অর্থাৎ আর খুব বেশি সময় নেই। অলরেডি আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, একটা প্রিলিমিনারি ভেরিফিকেশন লিস্টও আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন। তো আর অল্প কিছুদিন সময় আছে, অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা ধরতেছি যে 45 ডেজ। তো এই 45 ডেজ, এই অর্থাৎ এই 45 দিনে আপনি আপনার এই প্রিপারেশনটাকে, অর্থাৎ আহ, এতদিন যে প্রিপারেশন নিলেন, ক্লাস করলেন, পরীক্ষা দিলেন, এই প্রিপারেশনটাকে কিভাবে আসলে আর শেষবার একটু পলিশিং করবেন, একটু সুন্দর করে ফিনিশিং দিবেন, এটা একটা। আর আরেকভাবে বলতে পারি, যারা আসলে এতদিন বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আসলে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারে নাই, এক তাদের হয়তো ওয়ার্ডের চাপের কারণে, পারিবারিক বা ব্যক্তিগত কারণে, প্লাস আনুষঙ্গিক কিছু কারণে যারা আসলে প্রস্তুতিটাকে আসলে স্যাটিসফ্যাক্টরি ভাবে গুছিয়ে নিতে পারে নাই, তারা এই লাস্ট 45 দিনে আসলে কিভাবে শেষ ট্রাইটা করলে এক চান্সে মিড টার্ম সার্জারিটা পাশ করতে পারবে, তাদের জন্য একটা গাইডলাইন আমি এখানে থ্রো করবো। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন। বর্তমানে আমি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, আগারগাঁও, ঢাকাতে এফসিপিএস অ্যাডভান্স ট্রেনি হিসেবে কর্মরত আছি। তো চলুন আজকে শুরু করি আমাদের সেশন। তো প্রথমে আমি এখানে আহ, আহ, আপনাদের যেহেতু সামনে পরীক্ষা, আমি আজ কথা বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট টু দা পয়েন্টে কিছু কথা বলবো, যেহেতু আপনাদের পরীক্ষার সামনে এখন সময় ওয়েস্ট করার মতো সময় আমাদের হাতে নেই। তো প্রথমে আমি একটু বলে নিই, এখানে আমি তিনটা স্লটে আমি দেখাইছি যে, অর্থাৎ আপনি আগামী যে 45 ডেজ যে প্রিপারেশন নেবেন, এই প্রিপারেশনটার জন্য আপনাকে আমি এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্টে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ। দ্যাট মিনস এটা অলরেডি আপনাদের কমপ্লিট, আপনারা বিসিপিএস এর ফর্ম ফিল আপ করে ফেলছেন, পেমেন্ট কনফার্মেশন ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাডমিট কার্ড রোল এগুলো এখন হয়তো আসেনি, আসবে সামনে। তো এই বিষয়টা, অর্থাৎ আপনারা বিসিপিএস এর মিড টার্মের জন্য কাগজপত্র, ট্রেনিং লগবুক থেকে শুরু করে সবকিছু অলরেডি সাবমিট করে ফেলছেন। সো এই অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা অলরেডি আপনাদের কমপ্লিট। ট্রেনিং এন্ড লগবুক এটা অলরেডি যেহেতু আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, আপনাদের কিন্তু এই সাইডটাও কমপ্লিট। এখন আপনাদের শুধু যেটা দরকার সেটা হচ্ছে একাডেমিক এডুকেশন। দ্যাট মিনস আপনার মিড টার্ম বেসড করে আপনার আগামী যে কয়েকদিন সময় আছে সে কয়েকদিনের প্রিপারেশন নেওয়া। তো প্রথমে আসেন, আমি জাস্ট আমি কিছু চ্যাপ্টার এখানে থ্রো করছি, যে চ্যাপ্টার গুলো বেসিক্যালি আমরা আমরা জানি যে আমাদের মিড টার্ম সার্জারি ফুললি বেলিয়ান লাভ বেস। সো আমাদের এই বেলিয়ান লাভে বিভিন্ন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলোকে আমি এখানে কয়েকটা সেগমেন্টে দেখাইছি, যে আসলে কোন চ্যাপ্টার গুলোকে আসলে আপনি কনসেপচুয়ালি আপনাদের প্রিপারেশন লাগবে, কোন চ্যাপ্টার থেকে আসলে আপনি সিলেক্টিভলি প্রিপারেশন নেবেন, এবং আপনি ডেইলি কি কি প্র্যাকটিস করবেন। আমরা দেখেছি যে আমাদের বিগত বিসিপিএস এর যে মিড টার্ম সার্জারি পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রশ্নগুলো আমরা নিয়মিত অ্যানালাইসিস করছি। আমাদের জেনেসিসের এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, সেখানে আমরা নিয়মিতভাবে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রশ্নগুলো নিয়ে আমরা আসলে মানে অ্যাসেম্বল করে, আমরা যেটা আমাদের কাছে অ্যানালাইস দেখা গেছে সেটা হচ্ছে যে, আমাদের বেসিক প্রিন্সিপাল থেকে বেলিয়ান ল্যাবের যে বেসিক প্রিন্সিপাল সার্জারি যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো মিড টার্মে সবচেয়ে বেশি ফোকাসিং হয়েছে। এসবিএ, এসএ কিউ, আইদার অসপেন অস্কিন, হোয়াট এভার। সো আপনাকে অবশ্যই বেসিক প্রিন্সিপাল এই চ্যাপ্টারগুলো কিন্তু একটা কনসেপচুয়াল ধারণা থাকতে হবে। দেন পেরি অপারেটিভ কেয়ার, যেটা আমাদের বেসিক প্রিন্সিপালের শেষের অংশে থাকে। এরপরে ট্রমা, অ্যাবডোমিনাল সার্জারি এবং এন্ডোক্রাইন বেসড এবং জেনিটোরিনারি সার্জারি। এগুলো এই চ্যাপ্টার গুলো আপনার কনসেপশন ক্লিয়ার থাকতে হবে আপনার মিড টার্ম পাসের জন্য। কিছু চ্যাপ্টারে আপনাকে সিলেক্টিভলি প্রিপারেশন নিতে হবে, যেমন ফর দ্য পেডিয়াট্রিক সার্জারি। পেডিয়াট্রিক সার্জারি অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, ভাস্ট একটা টপিকস আমাদের বেলিয়ান ল্যাবে আছে, কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্টিভলি আপনাকে ইন্টারসাসেপশন, সার্কামসেশন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সো স্পেসিফিক কিছু ডিজিজ রিলেটেড পড়া এখান থেকে পড়তে হবে। ইলাবোরেটলি কিন্তু এখান থেকে খুব একটা বেশি পড়ার দরকার নাই। সো এই জিনিসগুলো অলরেডি ইতিমধ্যে আপনাদের যখন এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হয়েছে, আমাদের মেন্টর প্যানেল থেকে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো হাইলাইটেড করে দিছে। সো শুধুমাত্র শুধু সেই হাইলাইটেড টপিকগুলো পড়বেন। ফর ফর দ্য সেকেন্ড ইলেকটিভ অর্থোপেডিক্স, সেম স্কিন, প্লাস্টিক বার্ন,
হেড নেক ভাস্কুলার এবং কার্ডিওথোরাসিক সার্জন ট্রান্সপ্লান্টেশন। এই চ্যাপ্টারগুলো কিন্তু আপনার অত বেশি কনসেপচুয়াল লাগবে না, শুধুমাত্র স্পেসিফিক ভাবে আপনার ক্লাসে আপনার মেন্টর আপনাকে শুধু হাই ইয়েল যে টপিকগুলো আপনাদেরকে দাগায় দিচ্ছে বা বলে দিচ্ছে শুধুমাত্র সেগুলো রিভাইজ দিবেন। এই চ্যাপ্টারগুলোতে অনেক বেশি এমফাসাইজ দিয়ে আপনার সময়টাকে এই চ্যাপ্টারগুলোতে টাইম সেভাবে আসলে দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নয়, যেহেতু এখন একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি। তো আমরা পরের স্লাইডে চলে যাই, আমরা একটু পার্ট বাই পার্ট বেলিয়ান লেভেল আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল থেকে আপনাকে যে জিনিসটা মানে জানতে হবে সেটা হচ্ছে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি আর মেটাবলিক রেসপন্স টু ট্রমা, একটা সামারি বক্স আছে। আমি যে কথাগুলো আজকে বলে দিচ্ছি এইগুলো আপনার মাস্ট নো, এইগুলো না পড়ে পরীক্ষার হলে যাবেন না, এগুলো জানতে হবে। পাশাপাশি অ্যাসোসিয়েটেড আপনারা যারা ক্লাস করছেন সেখানে হয়তো অ্যাসোসিয়েটেড কিছু পড়া আপনাদেরকে আপনার মেন্টর বলে দিয়েছে, সেগুলো তো আপনারা পড়বেন, বাট আমি আজকে যেগুলো বলে দিব সেগুলো না পড়ে বা সেগুলো প্রিপারেশন না নিয়ে অ্যাটলিস্ট পরীক্ষা হলে যাবেন না। এবং আগামী যে 45 ডেজ আপনাদের সামনে আছে, এই 45 দিন অন্তপক্ষে এই জিনিসগুলো যেন আপনাদের মিস না হয়। তো প্রথমে আসেন বেসিক প্রিন্সিপাল থেকে কিছু জিনিস আপনাকে জেনে যেতেই হবে পরীক্ষার হলে। তার মধ্যে হচ্ছে মেটামরিক রেসপন্স টু ট্রমা বা মেটামরিক রেসপন্স টু ইনজুরি কি কি আছে, দেন শকের ডেফিনেশন, কি কি টাইপের শক আছে, শক দিয়ে কিন্তু আমাদের সিনারিও আসে। দেন হচ্ছে ওন্ড ইনফেকশন, ওন্ড এবং ইনফেকশন, ওন্ডের থেকে আপনার ওপেন ওন্ড থেকে প্রশ্ন আসতে পারে, দেন ডিগ্লোভিং ওন্ড থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনি ওন্ড ডিব্রাইডমেন্টের প্রিন্সিপাল একটা বেলিয়ান ল্যাবে সুন্দর মতো একটা আমার টেবিল দেওয়া আছে বা একটা সামারি বক্স দেওয়া আছে, সেখান থেকে এটা পড়ে নেবেন। অনেক সময় পরীক্ষায় আসে what is the principle of the wound debridement। ইনফেকশন এবং সার্জিক্যাল স্কিল থেকে বেসিক্যালি কোশ্চেন, যেটা অলরেডি আপনারা বিসিপিএস এর বেসিক সার্জিক্যাল স্কিল প্রোগ্রামটা করছেন, সেখানে আপনার ইনসিশন, দেন হচ্ছে আপনার অ্যাবডোমিনাল ইনসিশন, এক্সপোজার, দেন আপনার কোন কোন সার্জারিতে কোন ইনসিশনে আমরা কত সাইজের বিপি হ্যান্ডেল ইউজ করি, কত সাইজের আমরা ব্লেড ইউজ করি, অলরেডি ইতিমধ্যে আপনারা বেসিক সার্জিক্যাল ট্রেনিং যারা করছেন এই জিনিসগুলো অলরেডি আলোচনা হয়েছে। সো এই বেসিক্যালি এই বেসিক স্কিল কোশ্চেন গুলো আসবে আপনাদের বেসিক সার্জিক্যাল ট্রেনিং এ। আপনাদেরকে যে ট্রেনিং ম্যানুয়ালটা দেওয়া হয়েছে সেখান থেকে, পাশাপাশি ট্রেনিং এর সময় স্যাররা যা ডেমনস্ট্রেট করছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আপনারা অবশ্যই পাবেন। ডায়াগনস্টিক ইমেজিং থেকে কোশ্চেন আসে ইউজুয়ালি, যে আমরা কোন ইন্ডিকেশনে আমরা একটা পেশেন্টকে সিটি স্ক্যান করি, কোন ইন্ডিকেশনে আমরা একটা পেশেন্টকে এমআরআই করি, একটা এমআরআই এর ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন, কোন কোন কন্ডিশন থাকলে আসলে আমরা এমআরআই করতে পারবো না, পেট সিটি আমরা কখন করি। সো ডায়াগনস্টিক ইমেজিং থেকে এই কয়েকটা জিনিস আপনার লাগবে। বেসিক্যালি ডায়াগনস্টিক ইমেজিং এর প্রশ্নগুলো সচরাচর এসবিএ থেকে আসে। অনকোলজি থেকে অলরেডি আমি একটা ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে, সেখানে আমি বলে দিয়েছি যে অ্যাটলিস্ট একটা ম্যালিগনেন্সি বা একটা টিউমারের পেশেন্ট যখন আপনার কাছে আসে কোন অ্যাপ্রোচে আপনি আসলে পেশেন্টটা দেখবেন, যে ফার্স্টে হিস্ট্রি নেবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, রিলিভেন্ট ইনভেস্টিগেশনের মধ্যে আপনি অ্যাসোসিয়েটেড রেডিওলজি করবেন, দেন হচ্ছে আপনি বায়োপসি করবেন। বায়োপসি যদি আপনাকে মানে ভেগ কোনো রিপোর্ট দেয় সেক্ষেত্রে আপনি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করবেন। এবং সব শেষে ফাইনালি আপনাকে যেটা করতে হবে যে আপনি সব শেষে ফাইনালি আপনি পেট সিটি স্ক্যান আমরা বলি বা রিজিওনাল সিটি স্ক্যান করতে বলি ফর দ্য ডিস্টেন্স মেটাস্টাসিস। সার্জিক্যাল অডিট ইথিক্স, এখান থেকে আসলে কোশ্চেন যেটা অলরেডি আমি এটা নিয়ে একটা ক্লাসও নিছি। তো বেসিক্যালি এখান থেকে এক্স্যাক্টলি প্রশ্নটা ধরা কঠিন, কারণ বিসিপিএস সবসময় যে চ্যাপ্টারগুলো যে টাচ করে বিষয়টা এমন না। তবে আপনারা যারা অলরেডি আমার ক্লাসটা করছেন সেখানে এগুলো নিয়ে আমি একটু ছোটখাটো আলোচনা করছি। সো এগুলো আমি মোর দেন এনাফ। দেন সেফটির মধ্যে আমি যেটা বলতে চাই যে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট এইটা অন্তপক্ষে আপনারা বাদ দিয়ে যাবেন না। সার্জিক্যাল সেফটি চেকলিস্টের 3টা কম্পোনেন্ট আছে, এই 3টা কম্পোনেন্টের কোন কম্পোনেন্টের ভিতরে কি কি আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, অন্তপক্ষে এগুলো লাগবে। এইটা আপনাদের অসপি অ্যান্ড অস্কির জন্য ইম্পর্টেন্ট। স্পেশালি অস্কিতে কখনো কখনো একটা স্টেশন দেওয়া থাকে। ফর এক্সাম্পল, আমি আমার বিগত ক্লাসে আলোচনা করছি যে আপনাকে একটা স্টেশন দেওয়া হলো, যে সেই স্টেশনে বলা আছে যে একটা পেশেন্টের আপনি ইমার্জেন্সি ল্যাপারোটমি করছেন, সেই ল্যাপারোটমি ফর ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করছেন, ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করার পরে আপনি সেই পেশেন্টের অ্যাবডোমেনের ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা ফরসেপ হতে পারে, সেটা হচ্ছে কোন একটা গজ আপনি রেখে আসছেন। এখন আপনি ফার্দার আপনি যখন পেশেন্ট যখন অ্যাবডোমিনে
পেইন শুরু হলো 2 to 3 days লেটার, আপনি তখন সেটা রিয়েলাইজ করলেন যে পেশেন্টের অ্যাবডোমেনে একটা ফরেন বডি আপনি ডিউরিং প্রিভিয়াস সার্জিক্যাল প্রসিডিউর আপনি রেখে আসছেন। সো এখন আপনাকে আপনি পেশেন্টকে কাউন্সিলিং করবেন যে আমি রিডু সার্জারি করতে চাই। তো এখানে কিন্তু স্যাররা অনেক সময় ক্রস কোশ্চেন করে বসে যে তোমার এই যে তুমি ইন্টেনশনালি যে একটা ইনস্ট্রুমেন্ট তুমি যে অ্যাবডোমিনে রেখে আসছো, এইটা তুমি কিভাবে প্রিভেন্ট করবা। তখনই কিন্তু চলে আসে সার্জিক্যাল সেফটি চেকলিস্টের ক্ষেত্রে। অনেক সময় কিন্তু পরীক্ষায় শর্ট নোটও আসে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, দ্যাট মিনস ডাব্লিউএসও সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। গ্লোবাল সার্জারি নাথিং ইম্পর্টেন্ট অলসো। এবার আসেন পার্ট টুতে, যে জেনারেল পেডিয়াট্রিক্স। আমি অলরেডি বলেছি পেডিয়াট্রিক সার্জারি থেকে আপনাকে সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে, তার মধ্যে ইন্টারসাসেপশন, দেন আপনার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সার্কামসেশন। এই টপিক, যে 3টা টপিকের নাম বলছে, অন্তপক্ষে এই 3টা না পড়ে পরীক্ষার হলে যায় না পেডিয়াট্রিক সার্জারি থেকে। এছাড়া নিউনেটাল সার্জারি আছে, আর ট্রমা, ট্রমা ইন চিলড্রেন অ্যান্ড পেডিয়াট্রিক ইউরোলজি। এগুলো অলরেডি ট্রমা চ্যাপ্টারে আপনাদের সাথে আলোচনা করে দেওয়া হয়েছে যে কোন কোন জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট বেশি, এটা ট্রমাতে আপনারা স্পেসিফাই পড়বেন। বাট পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে ইন্টারসাসেকশন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সার্কামসেশন, দেন হাইপোস্পেডিয়াসিস, এই টপিকগুলো, এইগুলো কখন করবেন, স্পেশালি এজ অফ দ্য সার্জারিটা অনেক সময় আপনাদের এসবিএ তে আসে কিন্তু, যে আপনি একটা ইন্টারসাসেপশনের বাচ্চাকে কখন আপনি হচ্ছে সার্জারি করবেন, কখন আপনি সার্কামসিশন, কখন কন্ট্রা ইন্ডিকেটেড, এই বিষয়গুলো অলরেডি আপনাদের পেডিয়াট্রিক সার্জারি ক্লাসে আলোচনা করা হয়েছে। আমি জাস্ট টু দা পয়েন্টে কয়েকটা কথা বলে দিলাম। দেন আসেন পেরি অপারেটিভ কেয়ার, খুবই ইম্পর্টেন্ট কিন্তু বেসিক প্রিন্সিপলের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানে বেসিক প্রিন্সিপলের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু এই পেরি অপারেটিভ কেয়ার। এখান থেকে আপনাকে যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে যে একটা আপনি ডায়াবেটিক পেশেন্ট, একটা থাইরয়েড পেশেন্ট, একটা হাইপারটেনসিভ পেশেন্ট, কিংবা প্রিভিয়াসলি পেশেন্টের এমআই হয়েছে, আপনি এখন এই পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করবেন, হাউ উইল ইউ প্রিপেয়ার ফর দিস পেশেন্ট ফর সার্জারি। সো এটা কিন্তু আপনাদের এই পেরি অপারেটিভ কেয়ার চ্যাপ্টারে অলরেডি এই ক্লাসে আলোচনা করা হচ্ছে, যে আপনি একটা ডায়াবেটিক পেশেন্টকে কিভাবে প্রিপারেশন দিবেন, আপনি একটা থাইরয়েড পেশেন্টকে কিভাবে প্রিপারেশন দিবেন, কখন আপনি থাইরয়েড বলতে হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড, হাইপারথাইরয়েডের ক্ষেত্রে আপনি কখন আপনি কার্বিমাজলটা আপনি উইথড্র করবেন এবং লাস্ট কবে আপনি ডোজটা চালু করবেন, এটা কিন্তু এই 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 অলরেডি ক্লাসে আলোচনা করা হয়েছে। এবং এই টপিকগুলো কিন্তু পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট। সিকুয়েন্সিয়ালি দেখা গেছে যে বিসিপিএস প্রত্যেক বছরই এরকম কোন একটা কোশ্চেন থ্রো করে, যে ডায়াবেটিক পেশেন্ট, কিংবা আপনার থাইরয়েডের পেশেন্ট, কিংবা আপনার পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ, প্রিভিয়াসলি কোনো একটা এমআইআর হিস্ট্রি আছে, এখন আপনি পেশেন্ট ইকোস্পিরিন খায় বা অ্যাসপিরিন খায় বা ওয়ারফারিন খায়, যেটাই খায়, এখন আপনি এই পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করবেন। সো আপনাকে কিন্তু অন্ততপক্ষে এই 3টা ক্রাইটেরিয়ার পেশেন্টের প্রিপারেশন জানতেই হবে। ইভেন কোনো কোনো বার কিন্তু প্রশ্ন এটাও আসে, যেটা আপনারা আপনাদের ট্রেনিং সেশনে খুব করেন কিন্তু খুব খুব সিলি লাগে বিষয়টা, কিন্তু এটাও কিন্তু পরীক্ষার হলে আসে, যে আপনাকে 4 থেকে 5টা পেশেন্টের একটা সিনারিও থ্রো করবে, যে আপনার আগামীকালকে একটা পেশেন্টের ওটি হবে, একটা সার্জারি হবে। এখন আপনি এই পেশেন্টটাকে ধরেন ফর এক্সাম্পল একটা হার্নিওটমি হবে, ফর এক্সাম্পল একটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি হবে। তো এরকম কিছু কেস দেওয়া থাকবে, পাশাপাশি আরেকটা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে সেখানে কিছু পেশেন্ট থাকবে হচ্ছে বাচ্চা পেশেন্ট দেওয়া থাকবে, কিছু পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, একটা ডায়াবেটিক পেশেন্ট দেওয়া থাকবে, একটা থাইরয়েডের পেশেন্ট দেওয়া থাকবে। সো আপনাকে এখন বলবে নাও উইল ইউ রাইট এ ওটি লিস্ট, ওটি লিস্ট আপনি বানাবেন। তো বেসিক্যালি এটা আপনাকে সারা এই কোশ্চিনটা করার মেইন কারণটাই হচ্ছে যে আপনি আপনার ওটি লিস্টে আপনি কাকে বেশি প্রায়োরিটি দিবেন। অর্থাৎ আপনি ডায়াবেটিস একটা পেশেন্টকে সবসময় আপনার ডে অফ দ্য সার্জারির শুরুতে রাখবেন, একটা বাচ্চা পেশেন্ট থাকলে তাকে ডে অফ দ্য সার্জারির শুরুতে রাখবেন, কারণ একটা চাইল্ড পেশেন্ট বা একটা বাচ্চা পেশেন্টকে আপনি লম্বা সময় আপনি এনপিও করে রাখতে পারবেন না। এজন্য কিন্তু বিসিপিএস কিন্তু তার মিড টার্ম পরীক্ষাতে রিটেনে এসে কিউতে মাঝে মধ্যে এরকম এই কোশ্চেনটা থ্রো করে, যে এরকম বিভিন্ন পেশেন্ট দেওয়া থাকে, এখন আপনাকে বলবে নাও রাইট এ ওটি লিস্ট। শুধু তাই না, কোনো কোনো বার কিন্তু এমন প্রশ্ন এসেছিল যে আপনি ওটি লিস্ট কাকে কাকে পাঠাবেন, দ্যাট মিনস আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ঢাকা মেডিকেল কলেজে সার্জারি ইউনিটে ট্রেনিং করতেছেন, আপনার সিএ আগামীকালকে আপনার জিওটি জেনারেল ওটি হবে, আপনার সিএ বা রেজিস্ট্রার আপনাকে বললো তুমি ওটি লিস্টটা করো, ঠিক আছে, আপনি আপনার সিকুয়েন্সিয়ালি
প্রায়োরিটিস অনুযায়ী ওটি লিস্ট করলেন, করার পরে দেন আপনার নেক্সট কোশ্চেনটা এভাবে পরীক্ষার হলে আসছিল যে আপনি এই ওটি লিস্ট কাকে কাকে পাঠাবেন। দেখেন আমরা এটা কিন্তু আমাদের ট্রেনিং এর একটা অংশ, তারপরেও কিন্তু দেখেন পরীক্ষার হলে কিন্তু চলে আসে যে একটা একটা লিস্ট যায় আমার ডিপার্টমেন্ট হেড বা ইউনিট হেডের কাছে, একটা লিস্ট যায় আমার ওটিতে। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন করতে পারে যে ওটিতে কেন আগের দিন আমরা লিস্ট পাঠাই দিই। এটা খুব কমন, স্যাররা অনেক সময় অস্পিয়ান অস্কিত জিজ্ঞাসা করে। আগের দিন আমরা লিস্ট পাঠাই দিই কারণ তাতে করে কি হয়, অর্থাৎ আগামী দিন কি কি ওটি হবে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগতে পারে আমার, স্পেশালি কোনো কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে কিনা, এগুলো আগের দিন লিস্ট পাঠাই দিলে তারা সেভাবে প্রিপেয়ার থাকে। এছাড়াও আমরা আরো কোন কোন জায়গায় লিস্টগুলো পাঠাই, এগুলো কিন্তু আপনার বিসিপিএস এর এসএ কিউ কোশ্চেনে কিন্তু আসছে, যেগুলো কিন্তু আপনাদের ট্রেনিং এর একটা অংশ। এরপরে আসেন যেটা আপনার লাগবে সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া। এটা অলরেডি আপনারা পার্ট ওয়ানে পড়ে আসছেন যে লোকাল অ্যানেস্থেটিক ড্রাগস কি কি আছে, এটার মধ্যে কোনগুলো আমার কার্ডিও সিলেক্টিভ, কোনগুলো কার্ডিও টক্সিক, কোনগুলো নেফ্রো সিলেক্টিভ, কোনগুলো নেফ্রোটক্সিক, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে, এবং কোনটা ফিল্ড অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, ফিল্ড অ্যানেস্থেসিয়া অনেক সময় খুব কমনলি আসে, পার্ট ওয়ানেও আসতো যে আমরা কেটামিনকে ফিল্ড অ্যানেস্থেসিয়া বলি, কেন ফিল্ড অ্যানেস্থেসিয়া বলি। সো লোকাল অ্যানেস্থেসিয়া এবং জেনারেল অ্যানেস্থেসিয়া কোনটার কি সাইড ইফেক্ট, কোনটা কার্ডিও সিলেক্টিভ, কোনটা কার্ডিও টক্সিক, এটা ফর এসএ কিউ এন্ড এসবি এর দুইটার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন ফাইনালি যেটা লাগবে সেটা হচ্ছে যে এটার সাথে আপনার অ্যানেস্থেটিক ড্রাগের সাথে কিন্তু মাসেল রিল্যাক্সেন্টের কথা আছে বিভিন্ন জায়গায়। সো আপনি মাসেল রিল্যাক্সেন্ট কি কি আছে, কোনটার কি অ্যাকশন, এগুলো কিন্তু আপনার হচ্ছে এই মানে পেরি অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসেন সেটা হচ্ছে যে পেরি অপারেটিভ কেয়ারে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে ডেকেজ সার্জারি। আপনি কোন কোন পেশেন্টকে ডেকেজ সার্জারির জন্য রাখবেন, সিলেক্টিভ কেস ফর দ্য ডেকেজ সার্জারি, ডিসচার্জ ক্রাইটেরিয়া অফ দ্য ডেকেজ সার্জারি। আমি যে টপিকগুলোর নাম বললাম, দেখেন এই চ্যাপ্টারগুলোতে কিন্তু অনেক পড়া আছে, কিন্তু যে টপিকগুলোর নাম বলতেছি অন্তত পক্ষে আপনি নিজের সাথে মিলিয়ে নেবেন যে এই জিনিসগুলো আপনার মাথায় আছে কিনা। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থেকে থাকে তাহলে আগামী 45 ডেজ কিন্তু এই জিনিসগুলো অন্ততপক্ষে ফোকাসে রাখবেন, কারণ এগুলো পরীক্ষার খুবই হাই ইল্ড টপিক, এগুলো মিস করা যাবে না। এগুলো মিস করলে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চিন আপনি পরীক্ষার হলে মিস হওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে আসেন পোস্ট অপারেটিভ কেয়ার, এবং সেই সাথে আমার ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন। আপনি একটা পেশেন্টকে কি কি রুটে আপনি পেশেন্টকে হচ্ছে আপনি নিউট্রিশন দিতে পারেন, প্যারেন্টাল রুটে, ওরাল রুটে, এবং কোন রুটে দিলে কি কি সুবিধা এবং অসুবিধা। আপনি হচ্ছে পেশেন্টকে সিভিলাইন করা, পেশেন্টকে আপনি হচ্ছে কাবিপেন ভেরিফার দিচ্ছেন, দ্যাট মিনস প্যারেন্টাল নিউট্রিশন দিচ্ছেন। কোন কোন পেশেন্টকে আপনি প্যারেন্টাল নিউট্রিশন দিবেন, দ্যাটস দ্য ইন্ডিকেশন। প্যারেন্টাল নিউট্রিশনের ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, সেটা একটা হতে পারে যে আমার চ্যানেল রিলেটেড হতে পারে, আমার ওভার নিউট্রিশন বা নিউট্রিশন রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। বেলিয়ান ল্যাবের এই পেরি অপারেটিভ কেয়ার চ্যাপ্টারে কিন্তু এই বিষয় নিয়ে অলরেডি আলোচনা করা আছে। এবং ফ্লুইড থেরাপি, কোন ধরনের পেশেন্টকে আপনি ফ্লুইড দিবেন, ডায়াবেটিক পেশেন্টকে আপনি পোস্ট অপারেটিভলি কি ফ্লুইড রাখবেন, আপনি প্রি অপারেটিভলি কি ফ্লুইড রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আপনাকে বেসিক্যালি জানতে চায় স্যাররা যে একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট যেটার আমরা অ্যাবডোমিনাল সার্জারি করেছি, এই ধরনের পেশেন্টকে আমরা পোস্ট অপারেটিভলি কয় লিটার আসলে ফ্লুইড রাখি। তো কমনলি জেনারেলি আসলে বিভিন্ন বইয়ের কথা যদি আমি এক সাইডে রেখে শুধু স্যারদের ডিসকাশন নিয়ে যদি আমি কথা বলি, সারা সাধারণত যেটা বলে যে 2 সুইটস অ্যান্ড 1 সাওয়ার। ঠিক আছে, যদি পেশেন্ট ডায়াবেটিক্স না হয়, 2 সুইটস অ্যান্ড 1 সাওয়ার। তো এটা দ্যাট মিনস আমরা 3 লিটার ফ্লুইড অ্যাটলিস্ট ডে ওয়ানে আমরা রাখার চেষ্টা করি, এটা প্রোটোকলে বলা আছে যে 3 লিটার। ঠিক আছে, তো এইরকম কিছু ফ্লুইড থেরাপি নিয়ে কিছু কথাবার্তা আছে। এবং সবশেষে আমি বলি, লাস্ট যখন আমি বিসিপিএস এ পরীক্ষা দিয়েছি জুলাই 2025-এ, তখন কিন্তু একটা প্রশ্ন আসছিল যে আপনার 1 লিটার আমার মানে আমার কত লিটার আমার নর্মাল স্যালাইন দিলে, কত লিটার নর্মাল স্যালাইন দিলে আমার 1 লিটার প্লাজমা কারেকশন হবে।
ঠিক আছে, প্লাজমা 1 লিটার প্লাজমা ফ্লুইড কারেকশনের জন্য আমার কত লিটার আমার নর্মাল স্যালাইন দিতে হবে, দ্যাট মিনস যে ফ্লুইড ক্যালকুলেশনের কিছু বিষয় আছে। তো সব যে আপনি এইটা বেলি ল্যাবের মধ্যে সবকিছু যে পাবেন বিষয় তা না, কিছু আপনার রেসিডুয়াল নলেজ, কিছু আপনার ট্রেনিং নলেজ কাজে লাগাতে হবে। এরপর আসেন যে পার্ট 4 ট্রমা। ট্রমা খুবই মানে বলবো আমার পছন্দের, কারণ এই ক্লাসটাই আমি সচরাচর নিয়ে থাকি। তো ট্রমা কিন্তু আপনার থার্ড ইম্পর্টেন্ট টপিক, দ্যাট মিন বেসিক প্রিন্সিপাল, জেনারেল পেডিয়াট্রিক্স এবং পেরিঅপারেটিভের পরেই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ট্রমা। সো আপনার ট্রমা থেকে কিছু জিনিস আপনাকে মিস করা যাবেই না, তার মধ্যে হচ্ছে আপনার আমি যে দুই জিনিসের কথা বলছি, দ্যাট মিনস দ্য ডেডলি ডজেন। ডেডলি ডজেন কোনোভাবে মিস করা যাবে না, কোনটা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং এগুলো জানতে হবে, কারণ পরীক্ষায় আপনাকে ডিরেক্ট এসএকিউ চলে আসে যে নেম সাম পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কন্ডিশন। দেন আপনার যেটা করতে হবে টেনশন নিমোথোরাক্স এবং নিমোথোরাক্স, এটা কোন এই টপিক মিস করাই যাবে না, এটাকে অন্তপক্ষে নিমোথোরাক্স, চেস্ট টিউব। চেস্ট আপনি কিভাবে দিবেন, কোন পজিশনে দিবেন, সেফটি ট্রায়াঙ্গেলে দিবেন, এবং আপনার বাউন্ডারি অফ দ্য সেফটি ট্রায়াঙ্গেল, এটা পরীক্ষার হলে কিন্তু এসএকিউতে আসে। দেন আপনার আপনি চেস্ট টিউব দিচ্ছেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য থোরাকোটমি, কখন আপনি চেস্ট মানে থোরাকোটমির ইন্ডিকেশনে যাবেন। দেন খুবই ইম্পর্টেন্ট ট্রমা থেকে যেটা, সেটা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। অলরেডি আমি আমার ট্রমা ক্লাসে কিন্তু ড্যামেজ কন্ট্রোল নিয়ে যতগুলো ছিল একটা পেজের মধ্যে লিখে আপনাদেরকে আমি দেখাইছি। সো আশা করি এই পেজটা আপনাদের কাছে আছে, পরীক্ষার আগের রাতে অন্তপক্ষে এটা একবার হলেও দেখে যাবেন। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, ড্যামেজ কন্ট্রোল অর্থোপেটিক্স, প্রিন্সিপাল অফ দ্য ড্যামেজ কন্ট্রোল সার্জারি, ড্যামেজ কন্ট্রোল সার্জারি স্টেজ, ড্যামেজ কন্ট্রোল সার্জারি ফেজ। সো ড্যামেজ কন্ট্রোল থেকে আপনারা কনফার্ম থাকেন কোনো একটা না একটা কোশ্চিন পাবেন। সো আমি যে কথাগুলো আবারও বলতেছি সেই কথাগুলো আপনার নেক্সট 45 ডেজ, দ্যাট মিনস 45 দিন আগামী যে আছে সেই কয়েকদিনে আপনার এই টপিক গুলোকে একটু আরেকবার রিক্যাপিচুলেট করা। দেন এরপরে যেটা আমার সেটা হচ্ছে যে ব্রেইনের ক্ষেত্রে এক্সট্রাডুরাল হেমাটোমা এবং সাবডুরাল হেমাটোমা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমার নট অনলি আমার এসএকিউ, এটা আমার এসবি এর জন্য যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি আমার এই অসপি এন্ড অস্কি। আমি একটু বলে রাখি এখানে ট্রমা চ্যাপ্টারের ক্ষেত্রে আপনারা সেখানে বেলিয়ান লাভের ছবিগুলো অর্থাৎ রেডিওলজি গুলোকে আপনারা একটু পড়ার সময় একটু চোখ বুলায় রাখবেন, কারণ আপনি যখন অসপি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে কিন্তু এই একটা টেনশন নিমোথোরাক্স যেটা হুবহু বেলিয়ান লাভের ছবিটা দেওয়া আছে সেটা আপনার সামনে প্রিন্ট করে রাখা থাকবে, কিংবা একটা ল্যাপটপের স্ক্রিনে প্লে করা হবে বা রাখা থাকবে, আপনাকে সেখান থেকে ফার্দার কোশ্চেন লিখতে হবে। সো আপনি যখন একটু পড়বেন তখন আপনার সেই চ্যাপ্টারের ছবিগুলো রিলেটেড যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে একটু চোখ বুলায় ব্রেনের মধ্যে একটু স্ক্যান করে রাখবেন, যাতে করে আপনি যখন ফার্দার অস্পির প্রিপারেশন নেবেন তখন যেন সেগুলো আপনার রিক্যাপ হয়। দেন এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ট্রমা থেকে আমরা যদি চেস্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে টেনশন নিমোথোরাক্স, ব্রেনের ক্ষেত্রে আমরা দেখলাম এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা, দেন ড্যামেজ কন্ট্রোল। সো এই জিনিসগুলো কিন্তু মিস করাই যাবে না। দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি অ্যান্ড আর্লি টোটাল কেয়ার, কখন ক্রাইটেরিয়া ফর দ্য ড্যামেজ কন্ট্রোল সার্জারি, ক্রাইটেরিয়া ফর দ্য আর্লি টোটাল কেয়ার, এই পয়েন্ট এই জিনিসগুলো তো মিস করা যাবে না। বেলিয়ান লাভে একটা কিন্তু পার্থক্য দিয়ে কিন্তু অলরেডি এই চ্যাপ্টারটা আছে। ওকে, এরপরে আসেন সেটা হচ্ছে ইলেকটিভ অর্থোপেডিক্স। ইলেকটিভ অর্থোপেডিক্স থেকে সিলেক্টিভ পড়াশোনা, সেটা হচ্ছে যে আমাদের কিছু মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন আছে, দ্যাট মিনস আমার হিপের ক্ষেত্রে টেন্ডেলেনবার্গ টেস্ট, আমরা টেন্ডেলেনবার্গ টেস্টের ইন্ডিকেশন কি, টেন্ডেলেনবার্গ টেস্টের ইন্টারপ্রিটেশন কি, কখন টেন্ডেলেনবার্গ টেস্ট বা কোন কোন ডিজিজ কন্ডিশনে আমার টেন্ডেলেনবার্গ টেস্ট গুলো পজিটিভ থাকে। এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আমার স্পেসিফিক কি কি এক্সামিনেশন আছে, যেমন আমরা ল্যাকম্যান টেস্ট করি, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট করি, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট করি, ম্যাকমারি টেস্ট করি। যদি পরীক্ষায় এসবিএ তে আসে যে ক্লিনিক্যালি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, ক্লিনিক্যালি আপনি অ্যাটলিস্ট কোন এক্সামিনেশনটা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি কনফার্ম হতে পারবেন ক্লিনিক্যালি, সেটা হচ্ছে আমার ল্যাকম্যান টেস্ট। এই এই যে স্পোর্টস ইনজুরি থেকে খুবই কোশ্চেন আসে যে একটা আপনাকে সিনারিও দেওয়া থাকবে, যেটা অলরেডি আপনারা হয়তো ইতিমধ্যে পড়ে আসছেন বা পড়ছেন, যে একটা খেলোয়াড় সে খেলতেছিল, খেলতে খেলতে সে একটা হার্ড ট্যাকেল হলো, হার্ড ট্যাকেল হওয়ার পরে মাঠের মধ্যে সে পড়ে গেল।
পরে সে খেলা কন্টিনিউ করতে পারে নাই, আরেকটা সিনারিওতে হয়তো বলবে খেলা কন্টিনিউ করতে পারছে। আপনাকে কিন্তু পরীক্ষায় কিন্তু এই ক্লুটা ধরতে হবে। মনে রাখবেন, যখন পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছেন তখনও যেমন আপনাকে আপনার সিনারি বা স্টেম কনফিউজ করতো, মিড টার্মও কিন্তু আপনাকে মাঝে মধ্যে কিছু কোশ্চেন কনফিউজ করবে বা মাল্টিপল ডায়াগনোসিস আপনার মাথার মধ্যে হিট করবে। কিন্তু আপনাকে এক্সাক্ট ক্লু ধরতে হবে যে আসলে এখানে আপনার কাছ থেকে কোন অ্যান্সারটা এক্সপেক্ট করছে। ফর এক্সাম্পল, আমি যেটা বললাম যে খেলা কন্টিনিউ করতে পারছে, দ্যাট মিনস দ্য মেনিসকাস ইনজুরি, খেলা কন্টিনিউ করতে পারে নাই, সো আমার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। সো এই যে এই স্পোর্টস ইনজুরি রিলেটেড, এছাড়াও আছে আমার স্পাইনের ক্ষেত্রে স্পাইন টিবি। আমরা স্পাইনে অ্যাসোসিয়েটেড আমরা কি কি এক্সামিনেশন করি অলরেডি আপনাদের ইলেকটিভ অর্থোপেডিক্স ক্লাসে আলোচনা হয়েছে। আপার লিম্বের ক্ষেত্রে খুব কমনলি যেটা, সেটা হচ্ছে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। এটার হচ্ছে আপনার ক্লিনিক্যাল সিমটম কি কি নিয়ে আসে, ট্রিটমেন্ট প্ল্যান কি। হিপের ক্ষেত্রে হিপের এক্সামিনেশন, হিপের মুভমেন্ট মনে রাখবেন। আমি যখন মিড টার্ম পরীক্ষা দিয়ে এসেছি তখন অস্কি স্টেশনে কিন্তু আমার প্রথম স্টেশনটাই ছিল যে মোটর এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব। মোটর এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব, ঠিক তার পরের স্টেশনে ছিল যে প্লিজ ডেসক্রাইব দ্য মুভমেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট উইথ রানিং কমেন্ট্রি। সো আপনাকে কিন্তু ইলেকটিভ অর্থোপেডিক্স থেকে প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট সম্পর্কে জানতে হবে এবং টুকটাক কোন মাসেল রেসপন্সিবল, কোন কোন মাসেল, স্পেশালি শোল্ডারের ক্ষেত্রে, যে আমার শোল্ডার অ্যাবডাকশন ইনিশিয়েশন করে কে, দেন কমপ্লিট করে কে, কত ডিগ্রি পর্যন্ত, কত ডিগ্রি কোন মাসেলটা ইনভলভ আছে। সো এটা আপনাকে জানতে হবে, কারণ মাঝে মধ্যে টুকটাক এই রিলেটেড এসবিএ কোশ্চিন আপনার কিন্তু মিড টার্মে চলে আসে। হিপের ক্ষেত্রে হিপের মুভমেন্ট এক্সামিনেশন, নিয়ের ক্ষেত্রে অলরেডি এসিএল এবং পিসিএল নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়েছে। অ্যাসোসিয়েটেডলি আপনাকে একটু টুকটাক জানতে হবে, সেটা হচ্ছে যে আমার মিনিসকাস টিয়ার, মিনিসকাস টিয়ার হলে আমার কি কি ফিচার থাকতে পারে। ফুট অ্যান্ড অ্যাঙ্কেল, অ্যাঙ্কেলের ক্ষেত্রে অ্যাঙ্কেল স্প্রেইন, অ্যাঙ্কেল স্প্রেইন থেকে কোশ্চেন আসে অনেক সময়, স্পেশালি যদি আপনাদেরকে বলে যে অ্যাঙ্কেল স্প্রেইন আছে কি নাই, ক্লিনিক্যালি আমি বুঝবো কিভাবে? ক্লিনিক্যালি একটা সাইন দিয়ে কিন্তু বোঝা যায় অ্যাঙ্কেল স্প্রেন আছে কি নাই, সেটা হচ্ছে যে অটোয়া অ্যাঙ্কেল রুল। হোয়াট ইজ অটোয়া অ্যাঙ্কেল রুল? অটো অ্যাঙ্কেল রুল মিনস আনএবল টু 4 steps ইন দ্য ইমার্জেন্সি রুম। অর্থাৎ পেশেন্ট ইমার্জেন্সি রুমে এসে আপনাকে পেশেন্টকে আসছে, আপনি পেশেন্টকে বললেন তুমি একটু হাঁটো, পেশেন্ট 4 স্টেপের বেশি দিতে পারবে না, দ্যাট মিনস দ্য অটো অ্যাঙ্কেল রুল। এটা আপনাকে একটা ক্লু দিবে যে ইট ইস দ্য সাসপেনশন অফ দ্য অ্যাঙ্কেল স্প্রেন। মনে রাখবেন ফ্র্যাকচারেও কিন্তু অটো অ্যাঙ্কেল রুল পজিটিভ থাকতে পারে। সো এখানে ক্লিনিক্যালির সাথে আপনার রেডিওলজিক্যালি একটু মিলিয়ে নিতে হবে, কখন আপনি অ্যাঙ্কেল স্প্রেন বলবেন, কখন আপনি ফ্র্যাকচার বলবেন। অ্যাসোসিয়েটেড কিছু টিউমার, প্রথমে বলে রাখি এখান থেকে একটা জিনিস আপনার খুবই কমন, সেটা হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক অস্টিওমাইলাইটিস। অ্যাকিউট এবং ক্রনিক অস্টিওমাইলাইটিস আপনার কাছে এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, একটা পেশেন্ট আপনার কাছে আসছে যার লোয়ার লিম্বে বা লেফট টিবিয়াতে আজ থেকে 5 বছর আগে একটা ট্রমার হিস্ট্রি আছে, একটা আরটি এর হিস্ট্রি আছে, সেটা কনজারভেটিভলি আপনার প্লাস্টার দিয়ে বা লং লেগ ব্যাকস্ল্যাপ দিয়ে সেটা ম্যানেজমেন্ট করা হয়েছে। 3 থেকে 4 বছর পরে হঠাৎ করে বলতেছে যে তার যেখানে আগে ভাঙা ছিল সেই জায়গা থেকে অ্যাক্টিভলি পাস আসতেছে, পুজ আসতেছে, ঠিক আছে, পেশেন্টের ফিভার আছে, হাই গ্রেড ফিভার আছে। সো এই সিনারিও দিয়ে আপনাকে আসলে বোঝা দিবে যে এটা আসলে অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিসের অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে এসএকিউতে আপনাদেরকে জানতে চায় রেডিওলজিক্যালি আপনি কি কি ফিচার পাবেন। অস্টিওমাইলাইটিস অনেক সময় এক্স রে কিন্তু, স্পেশালি অসপি তে কিন্তু অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বা ক্রনিক অস্টিওমাইলাইটিসের আমার এক্স রে দেওয়া থাকে, এক্স রে ফিল্ম দেওয়া থাকে এবং সেখানে বলা হয় যে আপনি রেডিওলজিক্যালি কি কি পাচ্ছেন। সো অবশ্যই অস্টিওমাইলাইটিসে আপনি কি কি পাচ্ছেন, অস্টিওসার্কোমাতে কি পাচ্ছেন, কোথায় সানরে অ্যাপিয়ারেন্স, কোথায় অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স, এগুলো আপনি ইলেকটিভ অর্থোপেডিক্স ক্লাসে অলরেডি আলোচনা করা হয়েছে, সেই জিনিসগুলো একটু মাথায় নিয়ে যাবেন। কারণ আপনাকে পরীক্ষার হলে এরকম একটা সিনারিও আপনার সামনে থ্রো করবে, তখন কিন্তু আপনার ওই জাস্ট একটা দুইটা ক্লু দিয়ে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার কাছে আসলে কোন অ্যান্সারটা বা কোন ডায়াগনোসিসটা চাইছে। সো অলরেডি বোনস এন্ড জয়েন্টস ইনফেকশন নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা পরের অংশে চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের স্কিন, প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, এই চ্যাপ্টার থেকে যেটা আমি একটু এই চ্যাপ্টারের বিষয়ে একটা কথা বলে নেই। আমি যখন মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম তার আগ দিয়ে বিসিপিএস, ম্যাক্সিমাম টাইম ক্ষেত্রে বিসিপিএস কিন্তু মিড টার্ম পরীক্ষার আগে ওরা কিন্তু একটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস করায়। তো মাঝখানে 2 সেশন ওরিয়েন্টেশন ক্লাসটা হয় নাই, এই ওরিয়েন্টেশন ক্লাসটা কন্ডাক্ট করছে
হচ্ছে আমার সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ। ইতিমধ্যে হয়তো বা আপনারা এসওএসবির এই বিসিপিএস এর ওরিয়েন্টেশনের নোটিশ কিছুদিন আগে পাইছিলেন, হয়তো বা অনেকে হয়তো এই কোর্সটা যারা ঢাকায় ছিলেন করছেনও এটা। তো আমি মনে করি আমি আসলে এই জিনিসটা সবসময় সবাইকে করতে বলি, কারণ এই ক্লাসগুলো যারা করে তারা কিন্তু এই ক্লাসগুলো কারা নেয়, যারা এই বিসিপিএস এর এক্সামের সাথে রিলেটেড এই স্যাররাই কিন্তু সরাসরি ক্লাস নেয়। ঢাকা মেডিকেল কলেজে এই ক্লাসটা হয়। তো প্রতি শুক্রবার করে, বৃহস্পতি এবং শুক্রবার করে ক্লাসগুলো হতো। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি সেখানে। বেসিক্যালি ভাইয়া ট্রান্সপ্লান্টেশন। কোন ভাইয়া কোন ক্লাসগুলা? আচ্ছা, ওকে। ক্লাসটা হচ্ছে যে আপনার আগে যেটা হতো, অর্থাৎ বিসিপিএস মিড টার্ম পরীক্ষার 3 থেকে 4 মাস আগে ওরা একটা ওরিয়েন্টেশন ক্লাস হতো, যেটা বিসিপিএস এ যে করে আসতে হতো। তো বিগত 3 সেশন যাবত বিসিপিএস এটা করতেছে না। এইটা পরবর্তীতে আপনার সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, এসওএসবি যেটা আছে, এই এসওএসবি ওরা একটা অর্গানাইজ করে পরীক্ষার 3 থেকে 4 মাস আগে এই এই সেশনে আপনারা যারা জুন 2026-এ যারা পরীক্ষার্থী আছেন, তারাও কিন্তু তাদের জন্য কিন্তু অলরেডি আয়োজন করছে। এটা হয়তো বা আপনারা ফেসবুকে বা আপনারা যদি বিভিন্ন গ্রুপে অ্যাড থাকেন সার্জারি, সেই জায়গাগুলোতে কিন্তু এগুলোর কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও করা হয়েছে। এই ক্লাসটা কিন্তু ওরা করে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। অলরেডি আমি মনে করি এই ক্লাসগুলো হয়তো বা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাস হয় এটা, এবং অফলাইন ক্লাস হয়। যারা ঢাকায় থাকে তারা রেজিস্ট্রেশন করে এই ক্লাসগুলো করতে পারে। তো আপনাদের এই ক্লাসটার কথাই বলছি যে ওরা মিড টার্ম এবং ফাইনাল, এফসিপিএস ফাইনাল পার্ট এবং মিড টার্ম দুই ক্যাটাগরিতে ওরা ক্লাসগুলো নেয়। সেটা হচ্ছে যে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, এটা ঢাকা মেডিকেল কলেজে। অলরেডি এটা আপনারা যারা পরীক্ষার্থী বা যারা এই ক্লাসগুলো করছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। আমার সময় আমি এটা করছিলাম, এটা রেজিস্ট্রেশন করে করতে হয়। তো এই ক্লাসগুলোর একটু ইম্পর্টেন্স হচ্ছে যে স্যাররা এখানে একটা কিছু ক্লু দিয়ে যায়, এবং আমি আমার এই ক্লাসগুলো আমি করছিলাম, আমি খুব ক্লু পাইছিলাম। তো সেখান থেকে আমার এই স্কিন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন থেকে আমি এই মানে কথাটা বলতেছি যে ওই দিন আমার মনে আছে যে পুরো একটা দিন তারা শুধু ট্রান্সপ্লান্টেশন নিয়ে ক্লাস নিছে। খুবই অদ্ভুত লাগছিল আমার কাছে যে ট্রান্সপ্লান্টেশন নিয়ে বিসিপিএস এর বিগত প্রশ্নগুলো যখন আমি অ্যানালাইসিস করছি, তখন দেখছি যে না, খুব একটা বেশি কোশ্চেন আসে না এখান থেকে। কিন্তু এসওএসবির যখন যে ক্লাসটা ঢাকা মেডিকেল কলেজে স্যাররা নিয়েছিল, পুরো একটা দিন শুধু এই ট্রান্সপ্লান্টেশন নিয়ে ক্লাসগুলো হয়েছে, তখনই একটু আমার খটকা লাগছে যে আপকামিং বিসিপিএস পরীক্ষায় কিন্তু এইখান থেকে কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা আছে। এবং তাই কিন্তু হয়েছিল, ট্রান্সপ্লান্টেশন থেকে কিন্তু কোশ্চেন আসছিল, ট্রান্সপ্লান্টেশনের ইথিক্স থেকে কোশ্চেন আসছিল যে আপনি একটা পেশেন্টের ট্রান্সপ্লান্টেশন করবেন, ইথিক্যালি আপনি কি কি আপনি প্রসিডিউর ফলো করবেন। সো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে কিছু স্কিন ইনফেকশন, দ্যাট মিনস আপনার বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, কোনটার কি ক্রাইটেরিয়া, কোনটা আপনার সান এক্সপোজড এরিয়াতে হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। দেন হচ্ছে আপনার বার্নের ক্ষেত্রে আপনাকে সেম, এটা আপনি অস্পিতে ফেস করবেন। আপনাকে একটা চার্ট দেওয়া থাকবে, যে চার্টগুলোতে আপনার সেখানে এরিয়াগুলো মার্কিং করা থাকবে, দ্যাট ইজ ফোরাম আর্মে মার্কিং করা আছে। আপনাকে সেখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ফ্লুইড ক্যালকুলেশন করতে হবে। বার্নের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা আপনারা পাবেন, আইদার এসিকিউতে পাবেন আর আইদার আপনি অস্পিতে পাবেন। এবার আসেন সেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এইখান থেকে সিলেক্টিভ প্রশ্ন। আপনার ট্রান্সপ্লান্টেশন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আসলে এখান থেকে মনে হয় অনেক ইলাবোরেটলি অনেক প্রশ্ন আসে, বিষয়টা তা না। ট্রান্সপ্লান্টেশন আছেই তো দুইটা, সেটা হচ্ছে যে আমার রেনাল ট্রান্সপ্লান্টেশন, যেটা সবচেয়ে কমন, দেন হচ্ছে আমার লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়ে এখন পর্যন্ত ওরকম কোনো প্রশ্ন দেখি নাই, বাট রেনাল ট্রান্সপ্লান্টেশন থেকে অলরেডি আপনাদের বেলিয়ান লাভে এটা আলোচনা করা আছে, এবং আশা করি এই ক্লাসটাতেও আপনাকে, বেসিক্যালি এই ক্লাসটা রাকিব ভাইয়া নিয়ে থাকে, আমি জানি না এই সেশনে কারা নিয়েছে। তো যদি নিয়ে থাকে অবশ্যই রেনাল ট্রান্সপ্লান্টেশন নিয়ে আপনাদেরকে আলোচনাও করা আছে, যে আপনি একটা পেশেন্টের ট্রান্সপ্লান্টেশন করতে হবে সেক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন আপনাকে করতে হবে, যে আপনি এইচএলএ ম্যাচিং করতে হবে, ব্লাড গ্রুপিং ম্যাচিং করতে হবে, কি কি মিসম্যাচ আপনার অর্থাৎ ট্রান্সফিউশন রিয়াকশন কি কি আছে, কি কি ধরনের গ্রাফটিং আছে, অ্যালোগ্রাফ, জেনোগ্রাফ, এই ধরনের এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে। এবং যে কোশ্চেনটা আমাদের সময় একটু আনকমন করছিল সেটা হচ্ছে যে
আপনি একটা পেশেন্টের ট্রান্সপ্লান্টেশন করবেন, এই কিছু কিছু প্রশ্ন কিন্তু বিসিপিএস একটা কি দুটা প্রশ্ন দেয় যেটা আসলে আপনার ধারণারও বাহিরে। সো মেন্টালিও কিন্তু আপনাকে সেভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমি কিন্তু সব প্রশ্ন আমার কিন্তু কমন আমি পাবো না, যতই আপনি পুরো বেলিয়ান লাভের পুরো একটা মানে ইলাবোরেট ধারণা নিয়ে যান তারপর দেখবেন যে কিছু প্রশ্ন আপনার ধারণার বাইরে চলে আসছে। তো সেখানে কিন্তু একটা কোশ্চিন আসছিল যে আপনি একটা ট্রান্সপ্লান্টেশনের পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করবেন, ইথিক্যালি আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করবেন, ইথিক্যালি আপনি কি কি চেকলিস্ট আপনার কাছে রাখবেন, অর্থাৎ ট্রান্সপ্লান্টেশন কিন্তু ইথিক্যাল ইস্যু। সো এরকম টুকটাক কোশ্চিন আপনারা পাবেন, এটা দেখে পাজেল হওয়ার কিছু নাই। এই ধরনের কোশ্চিন আপনার পাস ফেল নির্ধারণ করবে না, কারণ আপনার একটা কি দুইটা কোশ্চিন এরকম থাকবে যেটা এটিপিক্যাল। আপনি আপনার রেসিডুয়াল নলেজ খাটায় যা মনে চায় আপনি লিখে দিয়ে আসবেন, অ্যাপ্রক্সিমেটলি স্যারদের কাছে যদি কনভিনিয়েন্ট মনে হয় আপনার নাম্বার পাবেন। তো স্কিন এবং এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্কিন ইনফেকশন কি কি আছে, দেন হচ্ছে আপনার যে ম্যালিগনেন্সি গুলো আছে স্কিন ম্যালিগনেন্সি গুলো এবং প্রত্যেকটা ক্লিনিক্যাল ফিচার, কারণ পরীক্ষার হলে আপনাকে সিনারিও থ্রো করবে। দেন হচ্ছে কি কি টাইপের ড্রেসিং আছে, এটা বেলিয়ান ল্যাবে একটা চার্ট দেওয়া আছে। দেন বার্নের ক্ষেত্রে আপনার আবার সুপারফিশিয়াল বার্ন, ডিপ বার্ন, এবং বার্নের ক্ষেত্রে যে চার্ট মেনটেন করি আমরা, ঠিক আছে, এই রুল অফ 9, এই চার্ট আপনাকে জানতে হবে কারণ পরীক্ষার হলে সিনারিও থাকবে। এবং ফ্লুইড ক্যালকুলেশন, এবং ফ্লুইড ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি ক্রিস্টালয়েড কোন ফরম্যাটে দিবেন এবং কলয়েড কোন ফরম্যাটে দিবেন, এটা কিন্তু পরীক্ষার হলে আসে। ক্রিস্টালয়েড এবং কলয়েড দুইটাই কিন্তু সিকোয়েন্সিয়ালি বিভিন্নবার আসছে, সো দুইটাই কিন্তু আপনাকে এখান থেকে জানতে হবে। আসেন এবার হেড নেক অ্যান্ড ক্র্যানিয়াল নিউরোসার্জারি, এই চ্যাপ্টার থেকে খুবই সিলেক্টিভ পড়া। এটা আমি মনে করি যে আসলে কেউ যদি মনে করে থাকে যে শেষ মুহূর্তে বা কেউ যদি মনে করে এই চ্যাপ্টারটা আমি পড়ি নাই, ঠিক আছে, শেষ মুহূর্তে এসে আমি আসলে এটা ওইভাবে পড়তে চাচ্ছি না, চাইলে বাদ দিতে পারেন, বাট কিছু জিনিস আসলে এখান থেকে জেনে যেতেই হবে। সেটা হচ্ছে যে আপনার ব্রেইনের কিছু টিউমারের নাম জানতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া, স্পেশালি আমার সোয়ানোমা, তারপরে হচ্ছে সিএসএফ এর ক্ষেত্রে বলা হয় যে আপনার হাইড্রোকেফালাস, এই টুকটাক কিছু আপনাকে জাস্ট যদি জেনে যেতে পারেন ভালো। বাট এই চ্যাপ্টার আমি মনে করি আসলে পরীক্ষার আগে যদি খুব বেশি পেইন মনে হয় দরকার নাই। ওকে, এরপরে আসেন এন্ডোক্রাইন এবং ব্রেস্ট, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা না ফেস করে আপনি মিড টার্ম দিয়ে আসতে পারবেন না, কোথাও না কোথাও আপনাকে এন্ডোক্রাইন এবং ব্রেস্ট এই চ্যাপ্টারটা থেকে কোশ্চিন ফেস করতে হবে। আপনি এসবি, এসএকিউ, অসপিএন, অস্কি, চারটা স্টেশন যদি আমি চারটা ক্রাইটেরিয়া ভাগ করি, কোথাও না কোথাও আপনাকে এটা ফেস করতে হবে, এটা স্কিপ করে আসার কোনো সুযোগ নাই। এন্ডোক্রাইন এবং ব্রেস্ট থেকে খুব কমন, ব্রেস্টের ক্ষেত্রে বিভিন্ন টাইপের বিনাইন ব্রেস্ট টিউমার, ম্যালিগন্যান্ট ব্রেস্ট টিউমার এবং ইনফ্লামেটরি ব্রেস্ট ব্রেস্ট টিউমারের একটা রিস্ক ফ্যাক্টর আছে বেলিয়ান লাভে, একটা সুন্দর করে চার্ট দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। ব্রেস্ট চ্যাপ্টারের ক্ষেত্রে আপনার বাইরের ক্লাসিফিকেশন, টিএনএম ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে আপনাকে সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনাকে টিএনএম ক্লাসিফিকেশন করতে হবে। ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু ট্রিপল অ্যাসেসমেন্ট, এটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ব্রেস্ট থেকে কোনো কোশ্চেন যদি ম্যানেজমেন্ট আপনাদের লিখতে বলে, সাপোজ ফর এক্সাম্পল একটা ব্রেস্ট টিউমার দেওয়া আছে, সেই টিউমারের সিনারিও দেওয়া আছে, আপনাকে একটা প্রশ্ন করা হলো যে হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট, আপনি এটা শুরুই করবেন ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে। ট্রিপল অ্যাসেসমেন্ট কম্পোনেন্ট গুলো লিখবেন, দেন স্পেসিফিক্যালি ওই টিউমারের ক্ষেত্রে যে ধরনের ম্যানেজমেন্ট আপনাদের বেলিয়ান লাভে। এবং এই ক্লাসটা আমার খুব ভালো করে মনে আছে, এই ক্লাসটা ফারজানা আপু নেয় এবং খুবই যত্ন সহকারে ক্লাসটা নেয়। আশা করি এই ক্লাসে এই প্রত্যেকটা ব্রেস্ট টিউমার আপু খুব সুন্দরভাবে আলোচনা করছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্রেস্ট বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এসবিআই তে ফেস করবেন, আপনি এসএকিউ তে ফেস করবেনই ব্রেস্টের একটা কোশ্চেন। দেন কনফার্ম থাকেন অস্কি, অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, অস্কিতে 10 মিনিটের একটা হিস্ট্রি টেকিং থাকে কিন্তু ব্রেস্টের। আপনাকে একটা পেশেন্ট একটা সিমুলেটর সামনে থাকবে, সে বলবে যে আমার ব্রেস্টের এখানে একটা গুটি আছে, আমি আপনার কাছে আসি, দেন আপনাকে কোশ্চিন করতে হবে যে এটা কতদিন হলো, এটা আস্তে আস্তে বাড়তেছে নাকি হচ্ছে দ্রুত বেড়ে যাচ্ছে, আপনার ওজন কমে যাচ্ছে কিনা, আপনি স্মোকিং করেন কিনা, কন্ট্রাসেপটিভ পিল নেন কিনা, আপনি আর্লি ম্যারেজ কিনা, লেট ম্যারেজ কিনা, আপনি আর্লি বাচ্চা নিছেন কিনা, লেট বাচ্চা যাচ্ছে, রিস্ক ফ্যাক্টর যেটা দেওয়া আছে আপনার ব্রেস্টের ক্ষেত্রে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু অস্কিতে কিন্তু পুরো 10 মিনিট ধরে আপনাকে কিন্তু এই হিস্ট্রি নিতে হবে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে আবার আপনার এক্সামিনার আপনাকে কিন্তু ক্রস কোশ্চিন করবে, হয়তো আপনি হিস্ট্রি নিলেন তখন বলবে তোমার কাছে কি ডায়াগনোসিস মনে হচ্ছে, দেন আপনাকে কিছু কোশ্চেন করতে পারে, যেমন আমাকে করছিল
কয়েকটা বিনাইন ব্রেস্ট টিউমারের নাম বলো, টিউমার ব্যতীত ব্রেস্টের আর কয়েকটা ডিজিজের নাম বলো, ঠিক আছে। সো এবং ব্রেস্টের কিছু সার্জারি, কখন আমরা ব্রেস্ট কনজারভেটিং সার্জারি করবো, কখন টোটাল মাস্টেক্টমি করব, ঠিক আছে। সো এটা, আর ব্রেস্ট থেকে আর একটা জিনিস হচ্ছে যে কখন আপনি লিম্ফ নোড ফেলবেন, হ্যাঁ লিম্ফ নোড ফেলবেন, লিম্ফ নোড ডিসেকশন করতে যে আপনার কি কমপ্লিকেশন হতে পারে। একটা কোশ্চেন কিন্তু যদি এসবিএ তে আসে যে আপনি টোটাল ম্যাস্টেক্টমি উইথ এক্সিলারি ক্লিয়ারেন্স করতে গেছেন, করতে যে আপনার কোন স্ট্রাকচারটাকে অন্তত পক্ষে আপনাকে প্রিজার্ভ রেখে আসতে হবে, যেটাকে আপনার কোনোভাবেই মানে ওইটাকে ইনজুরি করে আসা যাবে না। খুব কমনলি মিস্টেক হয় যে আমরা অনেক সময় বলি লং থোরাসিক নার্ভ যেটা বলি, ঠিক আছে, যে এটা অনেক সময় উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা, কিন্তু খুব এটা একটা ফুল রং অ্যান্সার। এসবিআই তে যদি এরকম থাকে, আপনি এসবিআই স্টেমের মধ্যে খুঁজবেন যে এক্সিলারি ভেইন আছে কিনা। এক্সিলারি ভেইন হচ্ছে এক্সাক্ট অ্যান্সার, যেটাকে আমাকে সিকিউর করে আসতে হবে। আমি লং থোরাসিক নার্ভ আমি মানে নষ্ট করে দিয়ে আসছি, বা লং থোরাসিক নার্ভ ইনজুরি করে দিয়ে আসছি, কোনো সমস্যা নাই, এটা আপনার মেইন কনসার্ন না, এটা অ্যাসোসিয়েটেড বা রিলেটিভ কনসার্ন। কিন্তু স্যাররা যেটা শুনতে চায়, বা পরীক্ষার হলে এসবিআই তে যদি আপনাকে কখনো এই কোশ্চেন থ্রো করে যে হুইচ স্ট্রাকচার মাস্ট বি প্রিজার্ভ ডিউরিং ম্যাস্টেক্টমি উইথ এক্সিলারি ক্লিয়ারেন্স, দ্য অ্যান্সার ইজ এক্সিলারি ভেইন। কোনোভাবে কিন্তু ভুলে এটা নার্ভে অ্যান্সার করেন না, কারণ এটাই দরকার। এবং অপারেশনে যদি আপনারা কেউ অ্যাসিস্ট করে থাকেন, আমি মনে করি স্যাররা এটা অবশ্যই বলার কথা যে এক্সিলারি ভেইন কিন্তু আমাকে প্রিজার্ভ রেখে আসতে হবে। এবং শুধু তাই না, অপারেশন শেষ করার আগে সার্জন কিন্তু চেক করে আসে এক্সিলারি ভেইন, অনেক সময় দেখায়ও দিয়ে আসে যে এই যে এক্সিলারি ভেইন আমি এটা ইনটেক রেখে আসছি। সো এসবি এর ক্ষেত্রে কিন্তু এক্সিলারি ভেইন ইজ দ্য অ্যান্সার। এটা আমার হঠাৎ মনে পড়লো তাই আমি শেয়ার করলাম। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন সিকোয়েন্সিয়ালি প্রত্যেকবারই আসে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে স্পেশালি যেটা আপনারা পড়বেন, যেটা অনেক সময় আপনারা না পড়ে পরীক্ষা হলে চলে যান, মেন ওয়ান মেন টু, ঠিক আছে, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া ওয়ান টু, এটা খুবই ইম্পর্টেন্ট। আর থাইরয়েডের ক্ষেত্রে আপনার যেটা লাগবে যে কি কি টাইপের থাইরয়েড ম্যালিগনেন্সি আছে, থাইরয়েডের ক্লাসিফিকেশন অলরেডি এই ক্লাসে আলোচনা হয়েছে। থাইরয়েড ক্লাসিফিকেশন, কখন টোটাল থাইরয়েডেক্টমি করব, কখন পার্শিয়াল থাইরয়েডেক্টমি, থাইরয়েডেক্টমি করতে যাওয়ার পরে পরবর্তীতে কি কি কমপ্লিকেশন হবে। স্পেশালি আমি যখন অস্কি স্টেশনে ফেস করছি একটা কোশ্চেন, পুরো 10 মিনিট কিন্তু ছিল আমার এই থাইরয়েড নিয়ে। সেখানে একটা সিনারিও ছিল, একটা পেশেন্টের টোটাল থাইরয়েডেক্টমি করা হয়েছে, থাইরয়েডেক্টমি করার পরে আপনি অ্যাজ এ ডিউটি ডক্টর, আপনি পেশেন্ট রাত্রেবেলা আপনাকে বলতেছে যে, বা আপনি দেখতেছেন যে তার কি হচ্ছে, হর্সনেস অফ দ্য ভয়েস হচ্ছে এবং পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। তো তো কি হতে পারে, অনেকে কিন্তু আসলে কিন্তু এই জায়গায় ভুল একটা অ্যান্সার দিয়ে দেয় যে আসলে আমার যেহেতু এখানে আমার নার্ভ ইনজুরি হচ্ছে, সো সেই কারণে হয়তো হর্সনেস অফ ভয়েস হচ্ছে, বিষয়টা তা না। আপনি থাইরয়েড সার্জারি করে আসলে মনে রাখবেন সেখানে কিন্তু ব্লিডিং হতে পারে, আপনার প্রাইমারি আর রিয়াকশনারি হেমোরেজ হতে পারে, হেমোরেজ হয়ে সেখানে ব্লাড জমা হতে পারে। মনে রাখবেন ঠিক পিছনে কিন্তু আপনার ট্রাকিয়া আছে, ট্রাকিয়াকে কম্প্রেস করতেছে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। আমাকে হসপিটালে ফার্দার কোশ্চেন করা হয়েছিল যে এখান থেকে তাহলে তুমি কিভাবে, হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট। সো থাইরয়েড সার্জারি কমপ্লিকেশন এন্ড হাউ উইল ইউ ম্যানেজ দিস কমপ্লিকেশন, কিভাবে আপনি কমপ্লিকেশন ম্যানেজ করবেন। আরো একটা জিনিস যেটা পরীক্ষার হলে আসছিল, সেটা হচ্ছে একটা পেশেন্টের আপনি থাইরয়েড সার্জারি করছেন, এরপরে আপনি পেশেন্টের পর ডে ওয়ানে ফলো আপ দিতে গেছেন, সেখানে দেখতেছেন যে পেশেন্টের আপনি কি হচ্ছে, আপনার কার্পোপ্যাডাল স্পাজম, আপনি যখনই পেশেন্টের বিপি কাপটা মাপছেন তখন দেখতে পাচ্ছেন যে কার্পোপ্যাডাল স্পাজম। অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে এই যে আমি পেশেন্টকে বিপি কাপ মাপতে গেলে হাতটা এরকম কার্পোপ্যাডাল স্পাজম করে ফেলে, এই সাইনটার নাম কি, টসাস সাইন। টসাস সাইন কখন পজিটিভ পাওয়া যায়, টসাস সাইন পজিটিভ পাওয়া যায় হচ্ছে হাইপোক্যালসিমিক টিটেনি। এখন কন্ডিশন হচ্ছে থাইরয়েড সার্জারি করছেন, সেখানে আমার হাইপোক্যালসিমিয়া হওয়ার কারণটা কি। মনে রাখবেন থাইরয়েডের কিন্তু দুই পাশে বসে আছে কিন্তু আমার প্যারাথাইরয়েড। সো আপনি থাইরয়েড সার্জারির পরে হঠাৎ করে হাইপোক্যালসিমিয়া হয়ে গেছে, তাহলে কি হতে পারে, দ্যাট মিনস থাইরয়েড সার্জারি করতে যে আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমি ইনজুরি করে দিয়ে আসছি, যার কারণে আমার হাইপোক্যালসিমিক টিটেনি। দেন এর পরবর্তী কোশ্চেন কিন্তু আমাকে করছে যে হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট। এখন পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা, কিভাবে ক্যালসিয়াম দিবা, ক্যালসিয়াম গ্লুকোনেটের কিভাবে অর্ডার দিবা। অস্কিতে কোশ্চেন করছিল যে ক্যালসিয়াম গ্লুকোনেট কতক্ষণ ধরে আমরা দিব, ঠিক আছে। এটা নিয়ে একটু মিসনোমার আছে, কোথাও বলা হয় যে 10 মিনিট, কোথাও 20 মিনিট, তো যাই হোক কোথাও 5 মিনিট বলা আছে। সো এটা আপনারা একটু অস্কিতে যাওয়ার আগে এটা একটু কনফার্ম হয়ে নেবেন, এটা আমাকে প্রশ্নটা করছিল। তো যে আপনি ক্যালসিয়াম গ্লুকোনেট কিভাবে দিবেন, খুবই স্লোলি দিতে হয় এটা, ঠিক আছে।
সো হাইপোক্যালসেমিক টিটেনিং নিয়ে এখানে জানতে হবে, দ্যাট মিনস থাইরয়েড সার্জারি, প্যারাথাইরয়েড সার্জারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড সার্জারি এবং ব্রেস্ট সার্জারি, চারটা সার্জারির ক্ষেত্রে ইন্ডিকেশন কখন আপনি সার্জারি করবেন, সার্জারির পরে কমপ্লিকেশন কি কি হতে পারে এবং কমপ্লিকেশন কিভাবে ম্যানেজ করবেন। ওকে, এবার আসেন কার্ডিওথোরাসিক সার্জারি। আমি মনে করি যে এই চ্যাপ্টার থেকে খুবই সিলেক্টিভ কিছু জিনিস পড়ে যেতে পারেন। সেটা হচ্ছে যে অন পাম্প এবং অফ পাম্প, অন পাম্প সার্জারি কখন করি আমরা, অফ পাম্প কখন করি, ভাস্কুলার ক্ষেত্রে যেটা লাগবে আমার, সেক্ষেত্রে আর্টেরিয়াল ডিজিজ কি কি আছে, আমার অ্যাম্পুটেশনের আমার ইন্ডিকেশন কখন আমি অ্যাম্পুটেশন করব, কিছু ভেনাস ডিজিজ আছে আমাদের লোয়ার লিম আপার লিমে ভেনাস ডিজিজ আছে, এই কখন এই ডিজিজগুলোর নাম এবং ক্লিনিক্যাল ফিচার, শুধু এখান থেকে এতটুকু মোটামুটি জানলে চলবে, এখান থেকে ইলাবোরেটলি অত বেশি কিছু দরকার নাই। এবার আসেন, সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু আমাদের মিড টার্মটা বেসিক্যালি জেনারেল সার্জারি বেস বা সার্জারি বেসড, সেক্ষেত্রে অবশ্যই অ্যাবডোমিনাল সার্জারি থেকে আপনাকে কোশ্চিন আসবে। সেক্ষেত্রে আমি জাস্ট মাস্ট টু নো কয়েকটা টপিকের কথা বলে, আপনারা অলরেডি ক্লাস করছেন জানেন, কিন্তু আমি কয়েকটা টপিক বলে যেগুলো আসলে না পড়ে পরীক্ষা হলে যায় না। ইসোফেগাসের ক্ষেত্রে আপনার একালেশিয়া কার্ডিয়া, দেন একালেশিয়া কার্ডিয়ার ফিচার এবং হচ্ছে আপনার যে ইসোফেগাসের যে ম্যালিগনেন্সি আছে, দুইটা রেডিওলজিক্যাল ফিচার, কখন আপনি বার্ড পিক অ্যাপিয়ারেন্স পাবেন, কখন র্যাট টেল অ্যাপিয়ারেন্স পাবেন, আপনি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের আপনি প্রেশার কিভাবে মাপবেন, ম্যানোমেট্রিক দিয়ে আপনি কিভাবে মাপবেন, এই জিনিসগুলো অলরেডি ইসোফেগাসের ক্ষেত্রে বলা আছে। স্টোমাকের ক্ষেত্রে যদি আমি আসি, সেক্ষেত্রে আপনার আপনার স্টোমাক গ্যাস্ট্রিক ম্যালিগনেন্সি ক্লাসিফিকেশন আছে, জাপানিজ ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা কিন্তু পরীক্ষার হলে এসে কিউতে আসে। সো আপনি কখন ভ্যাগোটমি করবেন, ট্রাঙ্কাল ভ্যাগোটমি, এই ভ্যাগোটমি সম্পর্কে জানতে হবে, এবং কোন সার্জারিতে আপনাকে কোন কোন স্ট্রাকচার ডিসেকশন করতে হবে, কোন কোন স্ট্রাকচার প্রিজার্ভ রাখতে পারে। দেন হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আলসার পারপুরেশন, হ্যাঁ পারপুরেশনের পেশেন্ট অলরেডি আপনারা যারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করতেছেন, ইনভেরিয়েবলি জেনারেল সার্জারিতে এই কেসটা আপনারা পেয়ে যাবেন, পারপুরেশনের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার। যদি পরীক্ষার হলে কখনো যদি আপনাকে এসবিএ তে আসে কিংবা অস্পিতে বা অস্কিতে সারা জিজ্ঞাসা করে থাকে যে দ্য শিওরেস্ট সাইন অফ দ্য পারফোরেশন কি, একটা কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে বলতে হবে অবলিটারেশন অফ দ্য আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস। একটা কথা যদি এসবিএ তে কখনো আসে দ্য শিওরেস্ট সাইন অফ দ্য আমার পারফোরেশন, সেক্ষেত্রে ক্লিনিক্যালি যদি বলে, ক্লিনিক্যালি অনলি ক্লিনিক্যালি, দ্যাট মিনস দ্য অবলিটারেশন অফ দ্য আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস। সো পারফোরেশনের ক্ষেত্রে অ্যান্টিরিয়র পারফোরেশন মানে স্টোমাক গ্যাস্ট্রিক পারফোরেশন কমন নাকি ডিউডিনাল আলসার পারফোরেশন কমন, ডিউডিনাল আলসার পারফোরেশনের ক্ষেত্রে কমপ্লিকেশন কি কি হতে পারে। দেন হচ্ছে এক্ষেত্রে টুকটাক সার্জিক্যাল ম্যানোভার অনেক সময় জানতে চায় যে আপনি আসলে কোন কোন মেথডে পারফোরেশন রিপেয়ার করবেন, আমরা গ্রাহাম মডিফাইড গ্রাহাম প্যাচ দিয়ে আমরা রিপেয়ার করি, এই জিনিসগুলো অনেক সময় একটু জানা লাগে, কারণ পরীক্ষার হলে ইন শর্টে অনেক সময় লিখতে চায় যে সার্জিক্যাল কি কি মেথড আছে। দেন স্টোমাক এবং ডিউডেনামের পরে যদি আসে, সেটা হচ্ছে হ্যাপাটোবিলিয়ারি সার্জারি। হ্যাপাটোবিলিয়ারি সার্জারির ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে, যে যেটা খুব কমনই আপনাকে পরীক্ষার হলে আপনি ফেস করবেনই, সেটা হচ্ছে যে আমার কি বলে কি কি আপনার গলস্টোনের টাইপ কি, আপনার কখন সার্জিক্যাল ইন্ডিকেশন, দেন হচ্ছে আপনার কোলাঞ্জিওকার্সিনোমা, অবস্ট্রাকটিভ জন্ডিস, আপনাকে একটা সুন্দর মতো একটা ক্লু দেওয়া থাকবে যে একটা পেশেন্ট এরকম আসছে, তার সিভিয়ারলি ইচিং, সাথে আপনার আহ, পুরো বডি আপনার হচ্ছে হলুদ হয়ে আছে, তার অ্যাবডোমিনে একটু পেইনও আছে এবং তার হচ্ছে পেল স্টুল, ঠিক আছে, আপনি এটা হাউ উইল অ্যাপ্রোচ দিস পেশেন্ট। এবং অনেক সময় যেটা থাকে, আপনাকে একটা ইআরসিপি বা এমআরসিপির রিপোর্ট দেওয়া থাকে আপনার অস্পিতে, বা কখনো কখনো এসএকিউতে ভাবে আসে না, বাট আপনার এটা অস্কিতে ফেস করবেন যে রিপোর্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারপ্রিটেশন জানতে চায় যে এখানে আমরা যে দেখতেছি যে আমার বাইল ডাক্টে যে অবস্ট্রাকশন হয়ে আছে, এটা আমাকে কিভাবে অনেক সময় এটা রিড করতে বলে। তো আপনাকে অবশ্যই এক্ষেত্রে কোলেলিথিয়াসিস কোলেডোকোলিথিয়াসিস সম্পর্কে জানতে হবে। হুইপলস প্রসিডিউর যেহেতু ইনভেরিয়েবলি হয় এই সম্পর্কে, বা ট্রিপল বাইপাস এই সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখবেন যে কোনটার সাথে কোনটা এখানে আমরা অ্যানাস্টোমোসিস করছি, এতটুকু জানলে চলবে, আপনার ফুল সার্জারি জানতে হবে না, যে কার সাথে কার অ্যানাস্টোমোসিস করতেছে এটুকু জানলে আমার চলবে। দেন হচ্ছে আমার অ্যাবডোমিনের ক্ষেত্রে যদি আমি লার্জ গাট এবং স্মল গাট যদি চিন্তা করি, স্মল গাটের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ইনভেরিয়েবলি আপনারা করেন অ্যাপেন্ডিক্সেক্টমি, অ্যাপেন্ডিকুলার লাম, কোনটার ক্ষেত্রে কোন
কোনটার ইন্ডিকেশন, কোন ইনভেস্টিগেশন দিয়ে আমরা কনফার্ম হতে পারবো। দেন অ্যাপেন্ডিক্স তো আপনারা সবাই জানেন ক্লিনিক্যাল ফিচার কি, এগুলো তো আপনারা টুকটাক জানেন। আর গার্টের ক্ষেত্রে যেটা আপনাদের লাগবে পরীক্ষার হলে আসে যে আপনি গার্ড অ্যানাস্টোমোসিস প্রিন্সিপাল, আপনি কত দূরে দূরে নট দিবেন, কিভাবে নট দিবেন, ইন্টারাপ্টেড দিবেন না কন্টিনিউয়াস দিবেন, খুব বেশি টাইট করবেন না খুব বেশি লুজ করবেন। এটা কারণ আপনার এটা যেমন রিটেনেও আসে যে প্রিন্সিপাল অফ দ্য গার্ড অ্যানাস্টোমোসিস, এটা কিন্তু রিটেনে বেশ কয়েকবার আসছে। পাশাপাশি আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু অসপি একটা স্টেশনে আমাকে কিন্তু যেটা গার্ড অ্যানাস্টোমোসিস করতে দিয়েছিল, যেটা অলরেডি আপনারা বেসিক সার্জিক্যাল স্কিল ট্রেনিং এ আপনাদেরকে হয়তো এই ট্রেনিংটা দিছে যে গার্ড অ্যানাস্টোমোসিস, এটা কিন্তু পরীক্ষার হলে কিন্তু অসপিতে আমার করতে হয়েছে। সো এটা কিন্তু আপনারাও ফেস করবেন কিন্তু, কারণ ডে বাই ডে আসলে অসপি অ্যান্ড অস্কি কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, আগের গতানুগতিক যে অসপি অ্যান্ড অস্কি ছিল সেখান থেকে তারা আসলে বের হয়ে আসতেছে। সো এটা কিন্তু রিটেনেও আসে যে প্রিন্সিপাল অফ দ্য গার্ড অ্যানাস্টোমোসিস, এবং পরীক্ষার হলে কিন্তু আপনাকে এটা অসপিতে এটা কিন্তু করে দেখাতে হয়। আর লার্জ গাটের ক্ষেত্রে আপনার ভলভুলাসের টাইপ এগুলো অলরেডি আপনাদের জিআইটি ক্লাসে আলোচনা করা হয়েছে। এবং কোলোরেক্টালের ক্ষেত্রে কোলোরেক্টাল কার্সিনোমা এবং কিছু সার্জিক্যাল প্রসিডিউর, ঠিক আছে, কখন আমরা ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেরেক্টমি এলআইএস করব। তো এই জিনিসগুলো আমার বেসিক্যালি লাগবে। লিভার এবং স্প্লিনের ক্ষেত্রে আপনার টাইপ অফ লিভার ইনজুরি, টাইপ অফ কখন প্যারেনকাইমাল লেশন হলে আমরা কত টাইপ বলবো, লিভার এবং স্প্লিন এটা আপনার অ্যাবডোমেনেও লাগবে। শুধু জাস্ট ওই বেলিয়ান লাভে একটা ছক আছে যেখানে আপনার টাইপ বলা হয়েছে, টাইপ 1 লিভার ইনজুরি, টাইপ 2 লিভার ইনজুরি, কখন কোনটা, শুধু এই ক্লাসিফিকেশনটা আমার লাগবে। দেন আমাদের এখান থেকে তেমন কিছু আমার এক্স্যাক্টলি এখানে আর বলার নাই, এগুলো তো অলরেডি আপনারা ক্লাস করছেন, আমি ইন জেনারেল খালি থ্রো করতেছি যে যে জিনিসগুলো আপনার লাগবে। আচ্ছা, হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা এইটা খুব কমন, এবং হার্নিয়া থেকে সারা কোশ্চিন করে অনেক সময়। অলরেডি আপনারা যারা ফিফথ ইয়ারে কিন্তু এখন ফাইনাল প্রপ দিচ্ছেন তখনই কিন্তু হার্নিয়া নিয়ে টুকটাক আপনাদের শর্ট কেস অলরেডি জানেন। এগুলো কিন্তু এখনো অনেক সময় কাজে লাগে বা অনেক সময় রিটেনে কিন্তু চলে আসে যে একটা হার্নিয়া পেশেন্ট কি কি ফিচার নিয়ে আসে, কি কি সাইন আমরা পাবো, ডিপ রিং অক্লুশন টেস্ট দ্বারা আসলে কি বোঝায়, কোনটা ডিরেক্ট হার্নিয়া কোনটা ইনডিরেক্ট হার্নিয়া। আর হার্নিয়ার অপারেশন গুলো এটার একটু স্টেপ গুলো অনেক সময় পরীক্ষার হলে শর্ট নোট আসতে পারে যে আপনি কখন হার্নিওটমি করবেন, কখন আপনি হার্নিওপ্লাস্টি করবেন, ইনসিশন কোথায় দিবেন, স্টেপ বাই ইনসিশন, স্টেপস অফ দ্য হার্নিওপ্লাস্টি, যে আপনি আইডেন্টিফিকেশন অফ দ্য স্যাক, দেন আইডেন্টিফিকেশন অফ দ্য কর্ড, এই যে স্টেপ গুলো আছে অলরেডি আপনাদের হয়তো আলোচনা করছে, বা আপনারা যখন ওয়ার্ডে রাউন্ড দিচ্ছেন ক্লাস করছেন বা স্যারদের লেকচার গুলো শুনছেন তখন হয়তো বা এই জিনিসগুলো বলা আছে যে একটা হার্নিওটমি বা হার্নিওপ্লাস্টির স্টেপ গুলো, এগুলো কিন্তু পরীক্ষার হলে আপনাকে আসে এটা। আর হার্নিয়া সার্জারি কি কি সার্জারি আছে এবং ইনসিশনটা, যে আপনি এখানে কি টাইপের ইনসিশন দিয়ে থাকেন, কোনটার পরে কোন স্ট্রাকচার ডিসেকশন করা হয় এবং কিভাবে ক্লোজ করা হয়, এদের সার্জিক্যাল রিলেটেড কোশ্চেন এখান থেকে আসবে। জেনেটিক ক্ষেত্রে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আমরা খুব কমনলি যেটা করি সেটা হচ্ছে যে মনে রাখবেন এখানে ব্লাডার কার্সিনোমা, ব্লাডার কার্সিনোমা কি কি আছে, কি কি আমরা ব্লাডার কার্সিনোমার ক্ষেত্রে কি কি আমরা সার্জারি করি, এছাড়া ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউরেথ্রাল ইনজুরি, কোনটার ক্ষেত্রে কি ইনজুরি, আমরা মনে আছে পার্ট ওয়ানে থাকতে আমরা পড়ে আসছি যে ম্যান হলে পড়ে গেলে আমাদের কি টাইপের কোন ইউরেথ্রাল ইনজুরি হয়, আর সোজা একটা হেভি অবজেক্টের উপর বা স্পাইক অবজেক্টের উপরে পড়লে আমার কোন ইউরেথ্রাল ইনজুরি হয়, কোন ইনজুরি হলে কি ধরনের ফিচার আসতে পারে, এসপিসির ইন্ডিকেশন, ক্যাথেটার কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন কন্ডিশনে আমাদের ক্যাথেটার করা যাবে না। এসপিসির ক্ষেত্রে এসপিসির প্রসিডিউরটা অনেক সময় পরীক্ষা হলে লিখতে চায় যে স্টেপস অফ দ্য প্রসিডিউর। আর ক্যাথেটারের ক্ষেত্রে প্রসিডিউর এটা আপনাদের অসপি স্টেশনে আসে, সো এটা কিন্তু একদম ইন ডেপথ লাগবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে আপনি পেশেন্ট আসবে, পেশেন্ট আপনি ড্র্যাপিং করবেন, পেন্টিং করবেন, ড্র্যাপিং করবেন, এরপরে স্টেপ ওয়াইজ যে অর্থাৎ ক্যাথেটারাইজেশন আপনি কতটুকু রেসোকেন জেলি দিবেন, কতক্ষণ আপনি পেরিনিয়াল মাসাজ করবেন, ঠিক আছে, কিভাবে আপনি ক্যাথেটারটা ইনসার্ট করবেন, এইটা কিন্তু আপনার অসপিতে আসে। সো জেনিটরি থেকে এই স্টেপস অফ প্রসিডিউর অফ আপনার ক্যাথেটারাইজেশন এটা লাগবে। টেস্টিসের ক্ষেত্রে আপনার আনডিসেন্ডেড টেস্টিস, যেটা আমি আসলে পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি, যেটা এখানে আসলে আমার মনে পড়ছে, যে আনডিসেন্ডেড টেস্টিস আমরা কখন বলবো আর কখন আমরা হাই আপ টেস্টিস বলবো। আনডিসেন্ডেড টেস্টিস ইউজুয়ালি আমরা কত সপ্তাহে ডায়াগনোসিস করব, বা এটা কিন্তু ইউজুয়ালি একদম আফটার বার্থই কিন্তু আমরা পালপেট করে দেখি যে টেস্টিস গুলো আছে কিনা।
টেস্টিস যদি আনডিসেন্ডেড থাকে কত সপ্তাহ বা কত মাস বা কত দিন আমি ওয়েট করতে পারবো, এই টাইমটা কিন্তু এসবিএ তে আসে বা অনেক সময় এসএকিউ তেও আসে যে কতদিন ওয়েট করতে পারবো। এরপরে আনডিসেন্ডেড টেস্টিসের ক্ষেত্রে আমরা কি কি সার্জারি আছে, এটা আপনাদের পেডিয়াট্রিক সার্জারি ক্লাস আলোচনা করা হয়েছে। এই জিনিসগুলো আমি যেগুলো বলতেছি এইগুলো অ্যাটলিস্ট মাথায় রেখে অন্তত পরীক্ষার হলে যায়। দেন টেস্টিসের ক্ষেত্রে বা স্কোটামের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আমাদের লাগবে টেস্টিকুলার টর্শন, খুবই ইম্পর্টেন্ট। টেস্টিকুলার টর্শন আপনার কাছে আসছে, টেস্টিকুলার টর্শন এবং এপিডিডার্ম অর্কাইটিস অলরেডি এটা আপনারা সেই পার্ট 1 থেকে পড়ে আসছেন। দুইটার মধ্যে পার্থক্য কি, ক্লিনিক্যালি আপনি টেস্টিস হাই আপ করলে কোনটা পেইন রিলিফ হবে, কোনটা পেইন অ্যাগ্রাভেট করবে, টেস্টিকুলার টর্শন কত ঘন্টা বা কত সময়ের মধ্যে আপনার এক্সপ্লোরেশন করতে হবে, অর্কিডোপ্যাক্সি আপনি কিভাবে করবেন, কি কোন ওয়ালের সাথে আপনাকে আপনার বাইট দিয়ে আসতে হবে, শুধু কি হেলদি আনহেলদি বা মানে টর্শন সাইডটাই কি শুধু বাইট দিবেন না হেলদি সাইডটাকে আপনি অর্কিডোপ্লেক্সি করে দিয়ে আসবেন, এই জিনিসগুলো টুকটাক জানতে হবে। অর্কিডোপ্লেক্সিতে অনেক সময় জানতে আছে যে কোন ওয়ালের সাথে আমরা এটা সুচারিং করে আসি। তো এখান থেকে ট্রান্সপ্লান্টেশন নিয়ে অলরেডি আমি কথা বলে নিছি যে এখান থেকে বেসিক্যালি আপনার রেনাল ট্রান্সপ্লান্টেশনটা পড়বেন। আরো একটা কথা একটু জাস্ট মনে পড়লো আমি বলে দিই, আপনাদের বেলিয়ান লাভে কিন্তু একটা ছবি দেওয়া আছে যে আপনাদের যখন আপনি একটা কিডনি নিয়ে ট্রান্সপ্লান্ট করতেছেন তখন রেনাল আর্টারি এবং রেনাল ভেন কোনটা কার সাথে অ্যানাস্টোমোসিস করতেছেন, এটা সুন্দর মতো একটা ছবি দেওয়া আছে। এখানে কিন্তু একটু ট্রিক্স আছে, ছবিটা আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন এবং ক্লাসেও এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কিন্তু এসবিএ তে আসে যে আপনি রেনাল আর্টারি এবং রেনাল ভেন ট্রান্সপ্লান্টেড হওয়ার পরে আপনি কিভাবে আপনি সেটা মানে অ্যানাস্টোমোসিস করবেন, কার সাথে অ্যানাস্টোমোসিস করবেন। ওকে, অলরেডি এগুলো নিয়ে আলোচনা আমরা করে ফেলছি, এখান থেকে আর তেমন কিছু না বলি। এখন আসেন সেটা হচ্ছে যে কিছু কথাবার্তা, আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে হয়তো আমরা আলোচনা করছি, অনেক কিছু ডিসকাস করছি। তো এখন যেটা করতে হবে আপনাদেরকে, হাতে যেহেতু সময় মাত্র 45 দিন, 45 ডেজ, অর্থাৎ সময় কিন্তু আর বেশি নাই। শেষ সময় আপনাদের আসলে অনেক দৌড়াদৌড়ি থাকে, অনেক কাজ থাকে, ট্রেনিং তো কন্টিনিউ আছে, অনেক ইনস্টিটিউশন এমনও আছে পরীক্ষা 7 8 দিন 10 দিন আগে আসলে ছাড়তে চায় না। তো আপনি না ছাড়লেও কিছু বলতে পারবেন না, কারণ এটা আসলে আপনাদের মানে ট্রেনিং এরই অংশ। তো সবকিছু মিলে হাতের সময় খুবই অল্প, এই সময় আসলে বেসিক্যালি আপনারা কি করবেন। যারা অলরেডি বিভিন্ন ব্যাচে ছিলেন বেনেসিসের সাথে তারা তো একরকম গাইডলাইন পেয়ে আসছেন, বাট যারা আসলে এখন পর্যন্ত আহ, আমরা যারা বিভিন্ন ব্যাচের সাথে ছিলেন না বা আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারেন না, আমি বলবো তাদের হাতে কিন্তু এখনো সময় আছে। তো আপনারা যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন বা ঠিক মতো গুছিয়ে নিতে পারেন নাই, আপনাদের জন্য কিন্তু আমাদের জেনেসিস আমাদের আগামী 10ই মে থেকে একটা মডেল এবং মক ব্যাচ চালু হচ্ছে। অর্থাৎ আপনারা এতদিন যে প্রিপারেশন নিলেন, আপনি যদি ঠিক মতো পরীক্ষায় না দেন, বিসিপিএস এ আপনাকে কিন্তু সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং যেটা সেটা হচ্ছে এসিকিউর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট। আপনি কিভাবে আসলে টাইম মানে টাইমের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে আপনি অ্যান্সার গুলো করে আসবেন। কারণ এমনও আছে আপনি যে আগে থেকে প্র্যাকটিস না করে যান, আপনি বিসিপিএস স্টাইলে যদি আগে থেকে পরীক্ষা না প্র্যাকটিস নিজে না করে যান, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে যে এই টাইম স্বল্পতার কারণে একটা ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কিন্তু আপনার রেজাল্ট খারাপ হবে। তো আপনাদের কথা চিন্তা করে আপনার আগামী 10ই মে থেকে শুরু হচ্ছে আমাদের জেনেসিসের মডেল এবং মক ব্যাচ। যারা অলরেডি বিভিন্ন প্রস্তুতি নিয়ে আসছেন তারা, প্লাস যারা আসলে এখনো গোছায় প্রস্তুতি নেন না, আমি মনে করব তাদের জন্য কিন্তু এই ব্যাচটা একটা গেম চেঞ্জার হতে পারে। কারণ এই মডেল এবং মক কিন্তু পুরো আপনাদের এফসিপিএস মিড টার্ম প্রিভিয়াস কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে প্লাস বিভিন্ন টপিকের সবচেয়ে হাই ইয়েল টপিক গুলোর উপর বেসিস করে এই পরীক্ষাগুলো হবে এবং এটার কিন্তু সলভ ক্লাসও আছে। আপনি যদি ঠিক মতো এখনো এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, পারেন বা না পারেন, যতটুকু আপনার রেসিডুয়াল নলেজ আছে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, পরীক্ষার সলভ ক্লাসগুলো আপনি করেন, পাশাপাশি আপনি বাসায় যে এই সলভ ক্লাসটা আপনি যদি প্রত্যেকটা স্টেম সুন্দর মতো মিলে প্রিপারেশন, আমি আশা রাখতে পারি যে এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতিটাও গুছিয়ে নিতে পারবেন। প্লাস যদি এই যে 3 4 মাস 4 মাস চলে গেছে অলরেডি এই অর্থাৎ প্রস্তুতি আপনারা নিতে পারেন না সাফিসিয়েন্টলি, তারা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু গুছিয়ে নিতে পারবে যে আসলে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলো রিভাইজ দিতে হবে। আর পাশাপাশি সলভ ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সব শেষ কিছু আলোচনা হবে খুব ক্রিম টপিক গুলো নিয়ে। সো আপনারা যারা এখনো কনফিউজড আছেন বা এখনো যারা আসলে মনে করতেছেন যে আমার প্রিপারেশন অ্যাডিকুয়েট হয় নাই, বা যারা মনে করতেছেন যে আমি প্রিপারেশন যথেষ্ট নিছি এখন আমার আসলে ফাইনাল পলিশিং দরকার, তাদের জন্য কিন্তু
আগামী 10ই মে থেকে আমাদের জেনেসিসের মডেল এবং মক ব্যাচ শুরু হচ্ছে। আমি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ব্যাচের জন্য, কারণ এটা যে কতটা ইম্পর্টেন্ট। এই পরীক্ষাগুলো আপনারা যখন আপনারা অ্যাটেন্ড করবেন, আপনি এরপরে এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে যখন আপনি বিসিপিএসসি যে এসবি এবং এসএকিউ অর্থাৎ পেপার এবং পেপার টু পরীক্ষা যখন দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে জেনেসিসের এই মক এক্সামগুলো আপনার জন্য কত বেশি ইম্পর্টেন্ট ছিল। এমনও আছে যে আপনার এই মক কোশ্চিনের সাথে অনেক কোশ্চিন, আপনি রিলেটিভ কোশ্চিন আপনার ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবেন। সো এজন্য আমি বলবো, রিকোয়েস্ট থাকবে যারা আসলে এখনো মানে কনফিউশনে আছেন যে প্রস্তুতি আপনাদের আসলে গোছানো হলো কিনা, বা আপনি আসলে বিভিন্ন কারণে আমাদের জেনেসিসের বিভিন্ন ব্যাচের সাথে থাকতে পারেন নাই বা অ্যাটাচড হতে পারেন নাই, তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনাদের অন্তপক্ষে সামনে যেহেতু আপনাদের পরীক্ষা, শেষ অপশন হিসেবে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করা যাচ্ছে যে এটার মাধ্যম দিয়েও কিন্তু আপনারা একটা বেটার আউটকাম পরীক্ষা নিয়ে আসতে পারবেন। আর যারা আমাদের জেনেসিসের বিভিন্ন ব্যাচের সাথে কন্টিনিউ করছেন, কিন্তু হয়তো রেগুলার কিংবা ইরেগুলার যেটাই হোক, আপনাদের জন্য আহ, আপনাদের ইনভাইটেশন থাকলো। আপনাদের মডেল এবং মক পরীক্ষাগুলো হবে, সেগুলো আপনারা খুবই সিনসিয়ারলি দেওয়ার চেষ্টা করবেন। যত ব্যস্ততা থাকুক না কেন, চেষ্টা করবেন যদি ঢাকায় থেকে থাকেন অফলাইনে সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনি বিসিপিএস এসে পরীক্ষা দিবেন। সো আপনি যখন জেনেসিস সেন্টারে এসে পরীক্ষা দিবেন, একটা বিসিপিএস এর এনভায়রনমেন্টে আপনার এসবি আপনি পরীক্ষা দিবেন, এসএকিউ পরীক্ষা দিবেন, অসপি এন্ড অস্কির যে আমাদের ম্যাজিক্যাল সেশন গুলো হয়, সেগুলো কিন্তু বিসিপিএস স্টাইলে আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হয়। সো আপনি আগে থেকে পরীক্ষা সম্পর্কে ওরিয়েন্টেড হয়ে যাবেন। সো একটা জিনিস মনে রাখবেন, একজন পরীক্ষার হলের পরিবেশ জেনে পরীক্ষার হলে ঢুকতেছে, আরেকজন প্রিপারেশন অনেক, কিন্তু পরীক্ষার হলের এনভায়রনমেন্ট তার আগে থেকে কোনো নলেজের নাই, সে কিন্তু পরীক্ষার হলে যে এই নলেজ না থাকার কারণে কিন্তু সে একটা কমপ্লিকেশন ফেস করতে পারে। এছাড়াও আমরা নট অনলি, আসলে আপনারা জানেন যে আসলে এসবিএ এসএকিউটাই শেষ না, আমাদের কিন্তু এই দুইটা পাশ করার পরে আমাদের কিন্তু ফাইনালি মিড টার্ম পাস করার জন্য লাগে অস্পিয়ান অস্কি। আমাদের অস্পিয়ান অস্কির জন্য আমাদের নতুন একটা প্র্যাকটিস ব্যাচ, যেটা আমি মনে করি যে আসলে এখন পর্যন্ত অন্য কোনো কোচিং সেন্টারের কথা আমি বলবো না, বাট জেনেসিসের মতো এত অর্গানাইজড এত গুছানো আমাদের যে অসপি প্র্যাকটিস, এটা আমি আমি অন্য কোথাও সেরকম ভাবে আমি দেখি নাই। এবং খুবই ম্যাজিক্যাল, আপনি বিসিপিএস এ আপনি যে অসপি এবং অস্কি গুলো ফেস করতে পারেন বা আপনাকে যেগুলো দেওয়া হতে পারে, ঠিক সেম ভাবে আপনি একদম যেভাবে বিসিপিএস এ আপনি পরীক্ষা দিবেন সেভাবেই সেখানে অর্গানাইজ করা হয়। একজন আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেলের সুপারভিশনে আপনি সেইগুলো প্র্যাকটিস করবেন। আপনি এখন থেকে গুছিয়ে নেবেন যে আসলে আপনার অস্ট্রিয়ান অস্কিতে যে জিনিসগুলো আপনাকে পরীক্ষা হলে দেওয়া থাকবে সেগুলো সম্পর্কে আগে থেকে একটা ধারণা আপনি নেবেন। সো আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই ব্যাচটাতে আপনাদের ভর্তির ব্যাপারে, কারণ আমি এই কারণে বলতে চাই যে আপনারা এসবি এবং এসিকিউ দ্যাট মিনস পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা দেওয়ার পরে আপনারা কিন্তু ওয়েট করবেন আপনাদের এই রেজাল্ট হওয়ার জন্য, কারণ আপনাদের এসবি এবং এসিকিউ দুইটা মিলে আপনি যখন রিটেনে কোয়ালিফাই করবেন তখনই কিন্তু আপনি অস্কি পরীক্ষার জন্য বসতে পারবেন। এসবি বা এসিকিউ অ্যাক্সিডেন্টালি যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু অস্কি বা অস্কিতে বসতে পারবেন না। সো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পরীক্ষা দিচ্ছেন, তার হয়তো 7 দিন 8 দিন 10 দিন পরে আপনার অস্কি বা অস্কির একটা টেন্টেটিভ ডেট দেওয়া থাকে। আপনি হয়তো মনে করতে পারেন 10 দিন তো অনেক লম্বা সময়, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনার মাথার মধ্যে টেনশন কাজ করবে আপনি রিটেন পাস করবেন কি করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অস্পিয়ান অস্কি পরীক্ষার একদিন আগে রেজাল্ট দিয়ে দেয়। সো আপনি কিন্তু এই 8 দিন 9 দিন এই রেজাল্টের টেনশনে কিন্তু আপনি পড়তে পারবেন না। সো আগে থেকে যদি আপনার অস্পি এবং অস্কিতে প্রিপারেশন সাফিসিয়েন্ট না থাকে, প্রিপারেশন যদি গুছানো না থাকে, তাহলে কিন্তু শেষ মোমেন্টে এসে কিন্তু সেটা আপনি কাজে লাগাতে পারবেন না। সো অবশ্যই আমার অনুরোধ থাকলো, যারা অলরেডি কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিচ্ছেন বা প্লাস এখনো আপনারা সেভাবে প্রিপারেশন নিতে পারেন, দ্যাট মিনস রেগুলার এবং ইরেগুলার বোথ ক্রাইটেরিয়া যাদের মধ্যে আছে, আমি বলবো যে আপনারা আমাদের এই মক এবং এই অস্কি এই প্র্যাকটিস ব্যাচ দুটোর সাথে এনরোল করেন। সেটার জন্য সরাসরি অথবা অনলাইনে আমাদের জেনেসিস মিড টার্ম পেজ দিয়ে আপনারা নক দেন, তারা আপনাদের ব্যাপারে সার্বক্ষণিক 24 আওয়ার আপনাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দিবে। তো আপনাদের জন্য রিকোয়েস্ট থাকলো, কারণ আমি এই দুটা ব্যাচ থেকে আসলে আমি নিজে মানে বেনিফিট পাইছি এবং আমি নিজের কাছে মনে করছি যে না, শেষ মুহূর্তে এসে কিন্তু এই ব্যাচ দুটো কিন্তু খুবই ইফেক্টিভ হয়, কারণ লাস্ট মোমেন্টে এসে আপনি সারা বছর পড়ছেন, 2 বছর ট্রেনিং করছেন, কিন্তু আপনি পরীক্ষার জন্য ফিট কিনা, পরীক্ষার জন্য আপনার কোন জিনিসগুলো দরকার, এই মক
এবং মডেল টেস্ট এই এক্সামগুলো আপনাকে থ্রো করবে, আপনার পুরো প্রিপারেশনটাকে একবার রিভিউ করবে, প্লাস আপনি যখন আপনি এটা সলভ ক্লাসগুলো করবেন তখন আপনার পুরো চ্যাপ্টার পুরো বেলিয়ান লাভ নিয়ে কিন্তু একবার আপনার ব্রেন স্টর্মিং হবে। সো এই মডেল এবং মক ব্যাচ এবং অসপি প্র্যাকটিস ব্যাচ এই দুটো ব্যাচে আপনাদের আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলো। তো আর শেষ করার আগে আমি কয়েকটা কথা দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে এই লাস্ট 45 ডেজ মাথা ঠান্ডা রাখবেন। যেভাবে বলে দিছি এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাবেন, আননেসেসারি কোনো টপিক পড়ার কোনো দরকার নেই। পাশাপাশি সেটা হচ্ছে যে প্রতিদিন প্রিভিয়াস চেষ্টা করবেন যে প্রতিদিন অন্তত পক্ষে প্রিভিয়াস যে বিসিপিএস এর এসবি এবং এসিকিউ, এসবি তো আসলে আপনারা ওইভাবে গুছায় পান না, তবে যারা জেনেসিস এর সাথে ইনভলভ ছিলেন আপনাদেরকে কিন্তু বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষায়, বিভিন্ন রিভিউ এক্সামে কিন্তু আমরা প্রিভিয়াস কোশ্চিন আমরা হচ্ছে দিয়ে পরীক্ষাও নিয়েছি। পাশাপাশি আমাদের প্রিভিয়াস কোশ্চিন নিয়ে কিন্তু আমাদের সেশনও হয় প্রত্যেক পরীক্ষার পরে। তো যারা এই আমাদের জেনেসিসের সাথে কন্টিনিউ ছিলেন তারা তো অবশ্যই ব্যাপারে অবগত আছেন, বাট যারা আসলে জেনেসিসের সাথে থাকতে পারেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রিভিয়াস এসএ কিউ যে আপনাদের আছে, অর্থাৎ ওটা বিসিপিএস থেকে অথবা অলরেডি আপনাদের কাছে এটা হয়তো থাকার কথা, প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবেন। প্রিভিয়াস কোশ্চেন গুলো প্রতিদিন অন্তত পক্ষে 4 থেকে 5টা প্রিভিয়াস এসএ কিউ আপনি সলভ করবেন। 4 থেকে 5টা বলতে আপনি একটা, ফর এক্সাম্পল 2026-এর জানুয়ারির কোশ্চেনটা নিলেন, নিয়ে এখান থেকে আপনার 4টা গ্রুপ থাকে, আপনি একটা গ্রুপ প্রতিদিন সলভ করবেন, যে আমি আজকে গ্রুপ এ সলভ করব। গ্রুপ এ যখন আপনি সলভ করতে যাবেন তখন আপনি কি করবেন, বইটা ঘাঁটবেন, অ্যান্সার গুলো বের করবেন, পড়বেন, অ্যাসোসিয়েটেড অনেক কিছু আপনার জানা হবে। এই জিনিসগুলো যেমন আপনার একটা প্রিপারেশন গোছানো হবে, পাশাপাশি আপনি কিন্তু একটা ধারণা পাবেন যে আসলে পরীক্ষার হলে কোথা থেকে কোশ্চেন আসে, কিভাবে অ্যান্সার গুলো করতে হয়। তো আপকামিং আপনাদের জন্য আমরা আপনাদের ব্যাচের জন্য আসলে আমরা করতে পারি না, আপকামিং আমাদের অলরেডি কাজ চলতেছে আমাদের জেনেসিস এবং বাংলা মেডের পক্ষ থেকে। আমাদের এসএ কিউ কোশ্চিন ব্যাংক এবং এসবিএ কোশ্চিন ব্যাংক, অর্থাৎ আপকামিং পরবর্তী অর্থাৎ ডিসেম্বর 2026-এর জন্য এটা অলরেডি কাজ শুরু হচ্ছে, হয়তো আপনারা পেয়ে যাবেন। এই সেশনের জন্য আমরা আসলে বইটা বের করতে পারি না, তো যাই হোক, ডাজেন্ট ম্যাটার। আপনারা প্রিভিয়াস এসএ কিউ অলরেডি আপনাদের কাছে বিভিন্ন কোশ্চিন আছে, আপনারা এটাকে সলভ করার চেষ্টা করবেন। পাশাপাশি এসবিএ যদি কারো কাছে কালেকশনে থেকে থাকে, আমাদের জেনেসিসের সাথে যারা ছিলেন তাদের কাছে এই কালেকশনটা অবশ্যই আছে। আর যদি কারো কাছে না থেকে থাকে, আপনাদের জেনেসিসে যারা আপনাদের ভাই বা বন্ধু বা বান্ধবী আছে তাদের কাছ থেকে একটু কালেক্ট করে নিয়ে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করি এই প্র্যাকটিসটা আপনাকে পরীক্ষার হলে ওরিয়েন্টেড করবে। আর লাস্ট 45 ডেজ চেষ্টা করবেন যে ডিউটি প্লাস আদার্স অ্যাসোসিয়েটেড যে কাজগুলো আছে সেখানে যতটুকু সম্ভব একটু কমায় আনার জন্য নিজের ট্রেনিং ইনস্টিটিউশনের সাথে একটু কথা বলে, যদি পসিবল হয় পরীক্ষার আগ দিয়ে একটু ডিউটি রিল্যাক্স করার জন্য, সেটাও অনুরোধ করবেন, কারণ আপনার সামনে পরীক্ষা, এটা বেশি ইম্পর্টেন্স। আর যারা আসলে দেখতেছেন যে আসলে কোনোভাবেই ম্যানেজ হচ্ছে না বা ট্রেনিং চলতেছে সেখান থেকে আসলে ওভারকাম করার সুযোগ পাচ্ছেন না, তারাও পাজল হওয়ার কারণে ট্রেনিং এর ফাঁকে ফাঁকে প্রিপারেশন গুলো নিতে থাকবেন। আর সবশেষে রিকোয়েস্ট থাকলো অবশ্যই অবশ্যই আমাদের আপকামিং যে মডেল টেস্ট এবং মক পরীক্ষাগুলো শুরু হচ্ছে এগুলো কিন্তু মিস করবেন না, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যারা এই পরীক্ষাগুলো দিবেন আশা করে আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যে এখান থেকে আপনারা বেনিফিটেড হবেন। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভাইয়া, আজকে রিটেন রিটেন পরীক্ষাগুলো কি আমরা যারা অনলাইনে যারা দেই তারা কি বাসায় বসেই দিব? বুঝি নাই ভাই, আরেকবার। রিটেন যে কোশ্চেনটা, যে মানে এসিকিউ যে কোশ্চেন গুলো, এগুলোকে বাসায় বসে বসে নিজেরাই প্র্যাকটিস করবো? হ্যাঁ, অনলাইন যেটা আপনাদের ঠিক আছে, অনলাইন জি। যেটা আছে সেটা আপনাকে অলরেডি যদি আপনার আমাদের হচ্ছে প্রিভিয়াস কোনো ব্যাচের সাথে আপনি থেকে থাকেন তাহলে হয়তো বা আপনি প্রসিডিউরটা জানেন যে আমাদের রিটেন কোশ্চেন গুলো কিন্তু লিখে সেটাকে ছবি তুলে পিডিএফ ফরম্যাটে করে কিন্তু আমাদের জেনেসিসের মেইল বা হোয়াটসঅ্যাপ আছে সেখানে পাঠাতে হয়, তারপরে আমরা সেই খাতাগুলো চেক করে আমরা নাম্বার পাবলিশ করি। সো যদি ঢাকায় থেকে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যে আসলে সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার জন্য। আর যদি কোনোভাবে ঢাকার বাইরে আছেন বা ব্যস্ততার কারণে আসলে সেন্টারে এসে পরীক্ষা দিতে পারতেছেনই না, সেক্ষেত্রে অবশ্যই এটা অনলাইনে নির্ধারিত, এবং মনে রাখবেন এটা কিন্তু নির্ধারিত একটা সময় দেওয়া থাকবে, এই সময় পরে কিন্তু সাবমিট করলে অনেক সময় এটা অ্যাকসেপ্টেড হয় না, বা এই ব্যাপারে আপনারা জেনেসিস মিড টার্মে একটু অনলাইনে নক দিলে তারা আপনাদেরকে ইলাবোরেটলি বলতে পারবে। সেক্ষেত্রে অনলাইনে আপনি আপনার ক্রাইটেরিয়া অনুসারে, জেনেসিস মিড টার্মের ক্রাইটেরিয়া অনুসারে আপনাকে ওইটা লিখতে হবে, অ্যান্সার লিখে ছবি তুলে পিডিএফ করে সাবমিট করলে আমরা সেই খাতাটা দেখে আপনারা ফিডব্যাক বা রেজাল্ট জানাবো।
ঠিক আছে, শেষ করার আগে আমি একটু অনলাইনে যারা আছেন ভাইয়া আপুদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। আপনাদের এই শেষ মুহূর্তে কোনো কিছু জানার আছে কিনা, বা কোনো কিছু মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আপনারা কমপ্লিকেশন ফেস করতেছেন কিনা আমার সাথে শেয়ার করতে পারেন। যেহেতু এই রাস্তাটা আমি পার করে আসছি, আপনাদেরকে এই ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারবো। অনলাইনে কোনো ভাইয়া আপু যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, মিড টার্ম রিলেটেড যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে। ভাইয়া ওভারঅল এসবিএ নিয়ে, এসিকিউ নিয়ে অথবা শুধু এসবিএ নিয়ে ওভারঅল পুরো ভ্যালি ল্যাপটপের উপরে আর কোনো ইয়ে আছে, সেশন হবে? ওভারঅল এসএকিউ বুঝি না, আরেকটু রিপিট করেন। এসবিএ অথবা এসিকিউ নিয়ে, হুম এসবিএ হুম। এসবিএ নিয়ে যে ওভারঅল পুরো ভ্যালি ল্যাবের উপরে যে কোনো সেশন হবে কিনা, এসবিএ এর উপর সামারাইজ। আচ্ছা, এটা হচ্ছে যে অলরেডি তো আমাদের পরীক্ষা চলে আসছে, এবং আমাদের কিন্তু ক্লাস ছাড়াও কিন্তু আমরা প্রিভিয়াস এসবি এবং এসিকিউ নিয়ে তো প্রত্যেক সেশনে আমরা দুইবার করে আমাদের সেশন হয়েও থাকে। তো আপকামিং এই ব্যাপারে আমাদের আমার জানা মতে যে সেশন এই জুন জুন 2026-এর জন্য সেশন আছে বলে আমার জানা মতে নাই। তবে বেটার হয় এটা যদি আপনি সরাসরি আমাদের জেনেসিস মিড টার্মের পেজে নক করেন, তারা আমার থেকে ভালো বলতে পারে, কিন্তু আমার জানা মতে জুন 2026-এ রিসেন্ট আর কোনো নাই। তবে আপনি সামনে যেটা মডেল এবং মকটা আছে সেখানে কিন্তু আপনার একই সাথে এসবিএ এবং এসিকিউ দুইটা নিয়ে কিন্তু আপনার সেশন হবে, এবং অল ওভারঅল বেলিয়ান লাভ এর উপর বেস করে কিন্তু পরীক্ষাগুলো হবে। সো আপনি মনে করি যে এটাই একটা বড় একটা আপনার সেশন, এসবিএম এসিকিউ দুইটা একসাথে আপনি একই সাথে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন ভাইয়া। লাস্ট মোমেন্ট, জানি সবাই প্যানিক আছেন, সবাই টেনশনে আছেন, ডিউটি থাকে, সবকিছু মিলে আসলে গোছানো প্রিপারেশনটা নেওয়াটাই একটা ডিফিকাল্টিস। ভাইয়া আর যারা অস্কির জন্য আলাদা করে সিস্টেম এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলাদা করে একটা সেশন হবে কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আপনি অসপি এবং অস্কির জন্য আসলে আলাদাভাবে প্রিপারেশন নেওয়াটা আমাদের আসলে হয়ে ওঠে না, আমাদের ব্যস্ততার কারণে হোক কিংবা কারিকুলামের কারণে হোক, হয়ে ওঠে না। আমরা যেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে, যারা আমাদের জেনেসিসের বিভিন্ন ব্যাচের সাথে ছিল তারা হয়তো ক্লাস যখন করছে তখন আমরা বলে দিছি যে এই প্রশ্নগুলো কিন্তু অসপি বা অস্কিতে আসে, এবং মাঝে মধ্যে কিন্তু আমাদের রেগুলার ব্যাচে অসপি এবং অস্কি ক্লাসগুলো হয়েছে। আর যারা আসলে আমাদের কোনো কারণে জেনেসিস প্রোগ্রামের সাথে থাকতে পারে নাই, তাদের জন্য আমি যেটা সবসময় বলি যে আসলে আপনি যখন পড়বেন, হ্যাঁ আমি একটু আগে কিন্তু বলছি যে আহ, আহ, বইয়ে বেলিয়ান লাভের হচ্ছে ছবি আছে, এছাড়াও জেনেসিসের কিন্তু একটা অসপি বই আছে, আপনারা হয়তো বা দেখছেন যে এটা অলরেডি হয়তো বাংলা মিডিয়া বা জেনেসিস মিড টার্ম সেন্টারে এসে যোগাযোগ করলে আপনারা পাবেন। এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকটা অসপি এবং অস্কি কমন পাইছি। সো যদি মনে করে থাকেন যে ইন শর্ট একটা প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আমাদের জেনেসিসের অসপিএন অস্কি একটা গাইড বই আছে, আপনারা সেটা কালেক্ট করে নিতে পারেন, ওনাদের পেজে নক দিতে পারেন। নক দিলে সেটা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিংবা সরাসরি সেন্টারে এসে নিতে পারেন। সেখানে গুছানো ভাবে যে কি কি রেডিওলজি থাকতে পারে, কি কি রিপোর্ট রাইটিং থাকতে পারে, কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, ইনস্ট্রুমেন্টের ছবি সহ এবং কোশ্চিন এবং অ্যান্সার সহ সেখানে দেওয়া আছে, আপনারা বইটা কালেক্ট করতে পারেন। আর পাশাপাশি আমি বলবো যে আমাদের যে অস্পিয়ান অস্কি যে প্র্যাকটিস ব্যাচটা আছে এটার সাথে ইনভলভ থাকবেন, তাহলে এখানে লাইভ এবং রেকর্ডেড ডেমনস্ট্রেশন আপনি পাবেন, সেটার সাথে আপনি কোরিলেট করতে পারবেন। বইয়ে তো অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আপনি অ্যান্সারটা কিভাবে ডেলিভারি করবেন পরীক্ষার হলে, অস্পির ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন, খুবই সংক্ষিপ্ত সময়, কিন্তু 5 মিনিটে কিন্তু লিখতে হয়। তো কিভাবে লিখতে হবে, আপনি যখন পুরা কোশ্চেন অ্যান্সার লিখতে যান আপনি পারবেন না, আপনাকে 5 মিনিটে একটা ওটি নোট লিখতে দিবে, 5 মিনিটে ডিসচার্জ, স্পেশালি যদি ডিসচার্জ পেপার লিখতে বলা যায়, আমার সময় আসছিল একটা ডিসচার্জ পেপারে কিন্তু ফুল ওটি নোট লিখতে হয়, পেশেন্টের পুরা আপনার সেলিয়েন ফিচার লিখতে হয়, দেন আপনার মেডিকেশন লিখতে হয়, ফলো আপ লিখতে হয়। আমরা কনভেনশনালি যেভাবে আমাদের ডে টু ডে লাইফে ডিসচার্জ পেপার দিই সেভাবে কিন্তু বিসিপিএস এ লিখলে হবে না, সেখানে কিন্তু বিসিপিএস এর চেক লিস্ট আছে। আমাদের কিন্তু অলরেডি আমাদের জেনেসিসের বিভিন্ন ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছি, প্লাস আমাদের যে বইটাতে আছে সেখানে কিন্তু এইটা ডিসচার্জ, আইডিয়াল ডিসচার্জ পেপার, আইডিয়াল ওটি নোট, যেটা আপনি কিভাবে সংক্ষেপে মানে
বইয়ে লেখা আছে ওটি নোটটা, কিন্তু আপনি পরীক্ষা হলে মাত্র 4 মিনিট পাবেন, কারণ আপনি টেবিলে এসে বসবেন, আপনি প্রশ্ন পড়বেন, তারপরে লিখবেন। আপনি হায়েস্ট গেলে 4 মিনিট সময় পাবেন একটা অ্যান্সার করার জন্য। তো এই শর্ট টাইমে আপনি কিভাবে আসলে অ্যান্সারটা করে আসলে আপনি ফুল নাম্বার বা অ্যাপ্রক্সিমেট ফুল নাম্বার আপনি অ্যাচিভ করতে পারবেন, এটা আমাদের এই যে অস্পি প্র্যাকটিস ব্যাচগুলোতে আমরা এই টিপস এন্ড ট্রিক্স গুলো দিয়ে থাকি। ফর এক্সাম্পল, আপনাকে যদি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, এখন আপনাকে হয়তো বলা আছে যে আপনি একটা রেফারেল নোট লিখবেন, অর্থাৎ আপনার একটা পেশেন্টকে আপনি প্রাইমারি সেন্টার থেকে টার্সিয়ারি সেন্টারে আপনি রেফারেল করবেন। এখন এই রেফারেল নোট তো অনেক বড়। আমরা যেটা করি, আমরা সব সময় বলি, বিসিপিএস এর স্যাররা কিন্তু যেটা করে সেটা হচ্ছে আপনার অস্পির খাতা দেখার সময় স্যারদের একটা চেক লিস্ট থাকে, ওই চেক লিস্টের বাইরে কিন্তু যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে? সো আমরা আপনাদেরকে ওই চেক লিস্টটা আগেই অ্যাপ্রক্সিমেট কি চেক লিস্ট থাকতে পারে সেটা, বা বিভিন্ন সময়ে আসা পরীক্ষার চেক লিস্ট গুলো কালেক্ট করে অলরেডি আপনাদেরকে ওই বইগুলোতে আমরা দেখাই দিছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, আমরা সংক্ষেপে বলি যে আপনি জাস্ট পয়েন্টগুলো টাচ করে যান। যেমন আপনাকে একটা বলা আছে ব্লাড ট্রান্সফিউশন অর্ডার লিখতে, আপনি আগে খাতাটা পেয়ে সাথে সাথে আগে যেটা লিখবেন, পেশেন্ট নেম, পেশেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, পেশেন্ট এজ, এগুলোকে লিখে ফেলবেন। পেশেন্ট এজ, ব্লাড গ্রুপ, দেন আপনি লিখবেন হচ্ছে বেড নাম্বার, ওয়ার্ড নাম্বার, দেন আপনি লিখবেন প্লিজ ট্রান্সমিশন 1 ইউনিট ডট 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 অমুক ব্লাড আইভি স্লোলি, সবকিছু লিখবেন, এগুলাকে লিখে ফেলবেন। এরপরে আপনি আপনার প্রশ্নে যে যেটা দেওয়া আছে, পেশেন্টের নাম ধরেন দেওয়া আছে করিম, আপনি করিম লিখলেন, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে উঠলেন। তো প্রথমে আপনি কি করলেন, আগে ফরম্যাট গুলো লিখে ফেললেন। ফরম্যাট গুলো যখন আপনি লিখে ফেললেন, স্যার যখন খাতা কাটবে, স্যার কিন্তু এটা দেখবে না যে আসলে আপনি আপনাকে প্রোভাইডেড সোর্স অনুসারে আপনি লিখতে পারছেন না, স্যারও কিন্তু জানে আপনি সময় খুব অল্প পাইছেন। স্যার দেখবে যে আপনি একটা ব্লাড ট্রান্সফিউশন অর্ডারে কি কি নোট থাকতে হয় সেগুলো আপনি লিখে ফেলছেন কিনা, একটা ডিসচার্জ পেপারে কি কি থাকতে হয়, একটা ওটি নোটে ওটির টাইম, ডেট, ইন্ডিকেশন, তারপরে হচ্ছে নেম অফ সার্জারি, অ্যানেস্থেসিয়া, ইনসিশন। আপনি প্রথমে আগে এগুলো লিখে ফেলবেন যে ইনসিশন, তারপরে লিখবেন হচ্ছে প্রথমে লিখবেন ইন্ডিকেশন, তারপরে নেম অফ অপারেশন, তারপরে ইনসিশন, তারপরে অ্যানেস্থেসিয়া, এগুলো সব মানে জাস্ট পয়েন্টগুলো লিখবেন। এরপরে আপনি আপনাকে যে সিনারিও দেওয়া হয়েছে অসপিতে, তখন আপনি হয়তো লিখলেন ধরেন একটা আপনার ল্যাব কল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেশন বা আপনার কোলেলিথিয়াসিস আপনি লিখলেন। এটা আগে আপনাকে ফরম্যাট গুলো আমরা আগে লিখতে শিখাই দিই, কেন জানেন? যাতে করে আপনার যদি ওইগুলো লিখতে চায় টাইম বেলও পড়ে যায়, স্যার কিন্তু খাতা দেখার সময় দেখবে হ্যাঁ আপনি পয়েন্ট গুলো অন্তপক্ষে লিখছেন, কন্টেন্ট লিখতে পারেন নাই, হয়তো আপনাকে যে সিনারিও দেওয়া হয়েছে সেগুলো আপনি লিখতে পারেন নাই, কিন্তু আপনি পয়েন্ট গুলো লিখে ফেলছেন, আপনি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবেন। এরকম অসংখ্য টিপস এন্ড ট্রিক্স কিন্তু আমরা আমাদের অস্পিয়ান অস্কি যে ব্যাচটা আমাদের আপকামিং আসতেছে, এই ব্যাচগুলোতে কিন্তু আমরা শিখাই দিই যে আসলে আপনি কিভাবে শর্ট টাইমে আসলে এই জিনিসগুলো, এই চালাকিগুলো করে ওভারকাম করতে পারবেন। আপনি জেনেসিসের বইটা কালেক্ট করবেন, সেখানে কিন্তু অস্ট্রি এবং অস্টিকগুলো দেওয়া আছে, সেগুলো যেমন পড়বেন, পাশাপাশি ভাইয়া একটু কোরিলেট করবেন এই ব্যাচগুলোর সাথে, কারণ সেখানে আপনাকে কিন্তু ট্রিক্স শিখা দেওয়া হবে, একটু চালাকি শিখা দেওয়া হবে যে আপনি এখান থেকে আসলে কিভাবে ওভারকাম করে আসবেন, শর্ট টাইমে কিভাবে এত বড় লেখা থেকে আপনি আসলে খুব ইজিলি লিখে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এই জিনিসগুলো আমরা আমাদের ইন এক্সপিরিয়েন্স থেকে, প্লাস আমাদের সিনিয়র মেন্টররা যারা আছেন তাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শেয়ার করি, এবং আলহামদুলিল্লাহ এই ট্রিক্স গুলো কাজে লাগায় কিন্তু আসলে অস্ট্রিয়ান অস্কির মতো একটা মানে গুরুত্বপূর্ণ স্টেশন গুলো আসলে ওভারকাম করা সম্ভব। ভাইয়া প্রিভিয়াস এসবিএ কোশ্চেন গুলা হচ্ছে, আমরা তো লং বেচে ভর্তি আছি যারা, তারা কি পিডিএফ আকারে আমাদের একটু গ্রুপে দিয়ে দিলে উপকার হতো আচ্ছা, ভাইয়া। ঠিক আছে আপু, আপনি যেহেতু এটা ডিমান্ড করছেন, আমি অবশ্যই আমার সিনিয়র মেন্টর প্যানেলের সাথে আমি এটা কথা বলবো যদি এটা দেওয়া যায় কিনা। আর বিভিন্ন আপনি যেহেতু লং বেসের সাথে আছেন, তাহলে তো আমি বলবো যে অলরেডি আপনি প্রিভিয়াস এসবি এর সাথে আপনি এক্সপোজার। কেন এক্সপোজার? আপনি যখন সেই প্রথম বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি মানে পরীক্ষা দিচ্ছেন, ক্লাস করছেন, তখন আপনাকে একটা ক্লাস টেস্ট, আপনাকে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, অনলাইন হলে আপনার কাছে সেটা পিডিএফ ফরম্যাটে চলে গেছে, যদি অফলাইনে করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে পেপারস থাকার কথা। তো ওইখানে আপনি যে কোশ্চেন গুলো আপনাকে প্রতিটা ক্লাস টেস্টে দেওয়া আছে, মনে রাখবেন সেখানে ওই চ্যাপ্টারের প্রিভিয়াস কোনো কোশ্চেন মিস নাই। প্রথমে প্রায়োরিটি দেওয়া হয় প্রিভিয়াস কোশ্চেন, পাশাপাশি কিছু নিউ জেনারেটেড কোশ্চেন দেওয়া হয় যেগুলো আমরা, বা ব্রেন স্টর্মিং কোশ্চেন অ্যাড করা হয়। সো আপনি যদি জেনেসিসের প্রত্যেকটা টপিক অনুসারে যে আপনাদের যে ক্লাস টেস্ট গুলো নেওয়া হয়েছে, এইগুলো যদি আপনি মানে আপনার কাছে কালেকশনে থেকে থাকে, এগুলো যদি সব থেকে থাকে, তাহলে আমি বলবো যে অলরেডি আপনার প্রিভিয়াস এসবি এর প্রিপারেশন কমপ্লিট, বা প্রিভিয়াস এসবি এর কন্টেন্ট আপনার কাছে অলরেডি আপনার কাছে চলে গেছে, এটা আছে। আর যদি বলেন যে আলাদাভাবে গুছানো, এটা
আসলে ওইভাবে আমার জানা মতে এখন পর্যন্ত প্রোভাইড করা হয় কিনা জানি না। তবে আপনি যেহেতু বলছেন, আমি অথরিটির সাথে কথা বলে যদি ওদের কালেকশনে থাকে, যদি প্রোভাইড করা পসিবল হয়, অবশ্যই আমি এটা খুব আর্লি অ্যাজ পসিবল প্রোভাইড করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর এছাড়াও হচ্ছে আমি যেটা বলবো যে আমাদের কিন্তু প্রত্যেকটা সেশনের, অর্থাৎ জুলাই হোক জানুয়ারি হোক, প্রত্যেকটা সেশনের পরীক্ষা শেষ হওয়ার পরে এসবিএ এবং এসএকিউর কিন্তু আমরা একটা সেশন হয় কিন্তু প্রিভিয়াস কোশ্চেন সলভ সেশন, এবং এই সেশনটা কিন্তু ওপেন ফর অল। সো আপনি কিন্তু চাইলে সেই সেশনগুলো থেকেও কিন্তু এসবিএ গুলো কালেক্ট করতে পারেন। আপনি যদি আমাদের বিভিন্ন ব্যাচের সাথে যদি আপনি ইনভলভ থেকে থাকেন, তাহলে আপনি একটু কাইন্ডলি জেনেসিসের অনলাইনে ওনাদেরকে একটু নক করবেন, ওদের কাছে যেহেতু আপনি আমাদের সাথে ইনভলভ আছেন, যদি সেগুলো মিস করে থাকেন সেক্ষেত্রে তারা হয়তো বা আপনাকে প্রোভাইড করবে, বা আমি রিকোয়েস্ট করে যাব যাতে করে আপনারা যারা বিভিন্ন ব্যাচে ইনভলভ আছেন তারা যেন প্রিভিয়াস যে আপনার কোশ্চেন সলভ সেশন গুলো হয়েছে, যেগুলো ওপেন ফর হল সবার জন্যই ছিল আর কি, সেগুলো প্রোভাইড করা হবে। সেখানে কিন্তু আপনাদের এসবিএ সহ আছে কিন্তু সেখানে, সেখানে আপনি এসবিএ কোশ্চেনও পাবেন, সলভ পাবেন, এক্সপ্লেনেশন পাবেন, সহ পাবেন আপনি। আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি আপু। ভাইয়া, হ্যাঁ, thank you. মানে জি। পরীক্ষার আগে তো হচ্ছে মানে প্রথম দিন যে পরীক্ষাটা হয় সেটা তো এসবিএ হয়, আর পরের দিন তো হচ্ছে এসএকিউ হয়। তাহলে ভাইয়া মানে শেষের 7 দিন আমি প্রিপারেশনটা কিভাবে নিব? মানে এসবিএ কবে থেকে পড়া শুরু করব আর এসএকিউ কবে থেকে পড়া শুরু করব? মানে এটা ভেরি আসলে কিভাবে করলে ভালো হবে? ওকে, ভেরি গুড কোশ্চেন আপু। আসলে এই প্রশ্নটা যখন আমিও যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তখনও আমার মাথার মধ্যে আসতেছিল যে আসলে আমি এসবিএ কবে থেকে শুরু করব আর এসএকিউ কবে থেকে শুরু করব। তো আমি পার্সোনালি আগে আমারটা বলি, তারপরে আমি ইন জেনারেল সাজেশনটা বলি। আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আমার এসবিএ পরীক্ষা, অর্থাৎ আমার মোস্ট প্রবাবলি জুলাইয়ের 1 তারিখে পরীক্ষা ছিল, জুলাইয়ের 1 তারিখে পরীক্ষা থাকার কারণে আমি জুনের শেষ 3 দিন আমি রেখে দিছিলাম শুধু এসবি এর জন্য। এবং আমি এসবি এর জন্য যেটা করছি সেটা হচ্ছে যে আমার প্রিভিয়াস, আমি তো জেনেসিসে ব্যাচ ছিলাম, আমি রেগুলার ব্যাচে ভর্তি ছিলাম, এবং প্রত্যেকটা একটু আগে আমি আপুর ক্ষেত্রে যেটা বললাম আর কি, যে আমি প্রত্যেকটা ক্লাসের কোশ্চিন এবং সলভ গুলো আমরা করে আমি ওই আমার শিটে আমি দাগায় রাখতাম। আমি শুধুমাত্র সেগুলো প্রিপারেশন নিছি, এবং প্রত্যেকটা কোশ্চিন যখন আমাদের সলভ ক্লাস হয়েছে তখন আমি সেখানে এক্সপ্লেনেশন গুলো আমার কোশ্চিন শিটে আমি আলাদাভাবে দাগায় রাখছি। আমি শেষের 3 দিন শুধু সেইগুলোর প্রিপারেশন নিয়ে গেছি। কারণ আমি ওখানে শুধু কোশ্চেন গুলো যে আমি শুধু পড়ছি তা না, আমি কিন্তু স্টেম গুলো পড়ছি, যে এইখানে এই এসবিএ তে এটা কারেক্ট অ্যান্সার, তাহলে বাকিগুলো যে কারেক্ট না, কেন কারেক্ট না, এইগুলো কিন্তু আমার প্রত্যেকটা স্টেমের পাশে পাশে ইলাবোরেশন লেখা থাকতো। আমি লাস্টের 3 দিন শুধু ওই শিটগুলোই পড়ে গেছি। আমি লাস্টের 3 দিন বেলিয়ান লাভ আসলে সেভাবে খুলি না, স্পেসিফিক 2-1টা জায়গা যেগুলো কনফিউশন মনে হয়েছে যে না এখান থেকে আসলে কোশ্চেন আসতে পারে। যেমন খুব একটু যদি এক্সাম্পল দিয়ে বলি, যে ব্রেস্টের ক্ষেত্রে বাইরেটস ক্লাসিফিকেশন থেকে অনেক সময় এসবি আসে, আপনাকে একটা সিনারিও তুলে দিয়ে বলবে এটা বাইরেটস কত, ঠিক আছে, বা একটা টিএনএম ক্লাসিফিকেশনের সিনারিও তুলে ধরবে, ধরে বলবে টিএনএম কত। তো এরকম দু একটা যেগুলো ক্লাসিফিকেশন মনে হতো সেগুলো আমি বেলিয়া ক্লাব থেকে দেখে নিতাম। তো আমি যেটা করতাম, লাস্ট 3 দিন আমি শুধু এসবিএ প্রিপারেশন নিয়েছি, কারণ এসবিএ কিন্তু মেইন গেম চেঞ্জার, ঠিক আছে। এসবিএ যদি বেশি খারাপ করে ফেলেন তাহলে কিন্তু আসলে মানে একটু টানাটানি লেগে যায়, কারণ এসএকিউ তে নাম্বার তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আসলে এসএকিউ তে অনেক লিখে শেষ করার একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমি যদি ইন জেনারেল আপনাদেরকে প্রিপারেশন বলি, সেটা হচ্ছে আপনারা যখন এসএকিউর প্রিপারেশন নিবেন তখনই কিন্তু আপনাদের কিছু কিছু এসবি প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো সেগুলো তো আলাদাভাবে নেওয়ার কিছু নেই। আলাদাভাবে যদি মনে করেন যে ডেডিকেটেডলি লাস্ট 7 দিনের যদি হিসাব চান, আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট লাস্ট 3 ডেজ, লাস্ট 3 থেকে 4 দিন, হ্যাঁ, আপনি যদি একটু টাইম কম চান সেক্ষেত্রে 3 দিন, বা লাস্ট 4 দিন আপনি এসিকিউ থেকে আপনি জাস্ট সেপারেট হয়ে শুধু এসবির প্রিপারেশন নিতে থাকেন। এসবির প্রিপারেশন যেটা আপনি নিতে পারেন, যদি আপনার জেনেসিসের ক্লাসগুলো করে যদি দাগানো থাকে, আমরা ক্লাসে কিন্তু এসবিএ কোনটা আমরা বলে দিই, সেক্ষেত্রে আপনি জাস্ট বেলিয়ান লাভে জাস্ট পাতাগুলো উল্টায়, যেগুলো ক্ষেত্রে আমরা শুধু বলে দিচ্ছি এসবিএ, সেগুলো আপনি দেখে নিলেন। প্লাস হচ্ছে আপনার যেটা যে কোশ্চেন গুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস টেস্টের কোশ্চেন, আমি আপনাকে বলবো এসবি প্রিপারেশনের জন্য সবচেয়ে ইজি, যদি শর্টকাট ওয়ে আপনাকে যদি বলতে চাই, আপনি আমাদের জেনেসিস প্রত্যেকটা ক্লাস টেস্টের কোশ্চেন এবং সেটা যদি সলভ করা থাকে তাহলে তো খুবই আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সেইগুলো আপনি সলভ করে ফেলবেন ফার্স্টে, একদম ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার অনুসারে। এরপরে আমরা রিভিউ এক্সাম নিছি, হয়তো 3-4টা চ্যাপ্টার মিলে, সেই রিভিউ এক্সামের কোশ্চেন গুলো সলভ করে ফেলবেন। আমরা মডেল টেস্ট নিচ্ছি, পাশাপাশি আপনাদের আপকামিং মডেল
মডেল মক গুলো আসছে, আপনি যদি এইগুলোই সলভ করেন দেখবেন যে হিউজ অ্যামাউন্টের একটা এসবিএ এর কালেকশন আপনার কাছে আছে, এবং এটুকু যদি আপনি প্রিপারেশন নিয়ে যেতে পারেন আশা করা যাচ্ছে, পাশাপাশি আপনি তো এসএকিউর প্রিপারেশন নিছেন, টুকটাক ট্রেনিং করছেন, আপনার নলেজ তো আছে, এগুলো দিয়ে আশা করা যাচ্ছে যে আপনি আপ টু 35 to 40 আপনি এটা নাম্বার ক্যারি করে আসতে পারবেন। 5 থেকে 10টা এসবিএ আসলে, বা 10 মার্কের এসবিএ, বা 10টা এসবিএ মানে আসে যেটা আসলে মানে আপনার নলেজের বাহিরে। তবে এক্ষেত্রে যেহেতু সুবিধা নেগেটিভ মার্কিং নাই, আপনি আপনার মতো করে যেটা সবচেয়ে কনফিডেন্ট মনে হচ্ছে যে আমি এটা অ্যান্সার করে, এটা হতে পারে, আপনি দাগায় দিয়ে আসবেন। যেমন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে আপনি প্রিপারেশন নিয়ে আপনি বা বই পুস্তকে পড়ে বা আপনি ক্লাস টেস্ট থেকে সেটা পাবেন না। যেমন আমাদের সময় কোশ্চেন আসছিল যে একটা আইডিয়াল পজিশন অফ দ্য এনজি টিউব, ঠিক আছে, আপনি আপনার ওয়ার্ডে এনজি টিউব করতেছেন, ইনভেরিয়েবলি এনজি টিউব করতেছেন, কিন্তু আসলে এনজি টিউবের আইডিয়াল পজিশন কি, ওখানে 5টা পজিশন দেওয়া ছিল এবং আমরা ম্যাক্সিমাম ভুল করছিলাম। তারপরে হচ্ছে আইডিয়াল পজিশন অফ দ্য ডিআরই, ঠিক আছে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের আইডিয়াল পজিশন কি, ঠিক আছে, যে এইগুলো জিনিস যেগুলো আপনি আসলে আপনাদের যে যখন ওয়ার্ডে কাজ করছেন সেখান থেকে কিন্তু আপনি এই অ্যান্সার গুলো পাবেন। এগুলো কিন্তু আপনি কোনো বই পুস্তকে ওইভাবে এক্স্যাক্টলি থাকলেও আপনি হয়তো এগুলো হয়তো পড়তে যাবেন না, কিন্তু আপনি যখন ট্রেনিং করছেন, রাউন্ড দিচ্ছেন, আপনি কাজ করছেন, কিছু কোশ্চেন আপনার ওই প্র্যাকটিস নলেজ থেকে কিন্তু আপনি অ্যান্সার দিয়ে আসতে পারবেন যদি আপনি ঠিকমতো ট্রেনিং করে থাকেন। আর লিটারেলি যদি আপনি মনে করেন যে আপনি কন্টেন্ট থেকে প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো, যেহেতু এখন পর্যন্ত আমরা এসবিএ জেনেসিস বা বাংলামেট থেকে এসবিএ এর কোনো কোশ্চিন ব্যাংকের পার্ট 1 এর ক্ষেত্রে এসবিএ পার্ল আমরা বের করতে পারি না, সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে সহায়িকা হিসেবে আছে প্রত্যেকটা ক্লাস টেস্টের কোশ্চিন, প্রত্যেকটা রিভিউ এক্সামের কোশ্চিন, প্রত্যেকটা মডেল বা মক টেস্টের কোশ্চিন যদি আপনি এসবিএ সলভ করে যান, আশা করা যাচ্ছে এর মধ্যে থেকে আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে আসতে পারবেন। আরো অ্যাডভান্স যদি মানে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা ক্লাসে যেগুলো এসবিএ এর কথা বলা আছে সেগুলো যদি একবার দেখে যান, আশা করা যাচ্ছে যে আপনি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনি 40-এর উপরে মানে এসবিএ কারেক্ট করে আসতে পারবেন। আর যদি একদমই যদি মনে করেন যে না ভাইয়া আসলে এত ব্যস্ত, সবকিছু মিলে আমি আসলে এত পড়তে পারবো না, তাহলে অ্যাটলিস্ট জেনেসিসের আমাদের যে পরীক্ষাগুলো নিছি আমরা, অ্যাটলিস্ট এইগুলোর এসবিএ উইথ এক্সপ্লেনেশন এটা মিস দিন না। যদি এসবিএ উইথ এক্সপ্লেনেশন, কেন হলো কেন না হলো না বাকিগুলো, এইটুকু যদি প্রিপারেশন নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আশা করতেছি আপনি এখান থেকেই আপনি 35 to 40 এসবিএ আপনি ক্র্যাক করে আসতে পারবেন ইনশাল্লাহ। আর কোনো ভাইয়া আপুর কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই করতে পারেন। ওকে আপু, আমি অনলাইনে অনেককে দেখতে পাচ্ছি, কোনো ভাইয়া আপু যদি কোশ্চেন থাকে এখনো বলেন আপনাদের কোশ্চেন, বা এখন যদি আপনাদের মনে নাও আসে আপনাদের আমাদের গ্রুপগুলোতে আপনারা কোশ্চেন থ্রো করতে পারেন, আমাদের মেন্টর প্যানেল আছেন। আচ্ছা আমি একটু বলে রাখি, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু আইডি যেমন আইপ্যাড, অপ্পো, ভিভো, ভাইয়া আপুরা প্লিজ আপনারা যখন জয়েন করবেন একটু আপনাদের হচ্ছে এই মানে এতে জুমে আপনাদের নামগুলো এন্ট্রি দিয়ে রাখবেন বা নামটা চেঞ্জ করে রাখবেন, ঠিক আছে, কারণ প্রথম কথা হলো খুবই ওয়ার্ড লাগে জিনিসগুলো, আবার আমি যে আপনাকে একটু ডাকবো, একটু সম্বোধন করে ডাকবো, সেটাও পসিবল হয় না, ঠিক আছে। সো আপনারা যখন যে নট অনলি যে জেনেসিসের ক্লাসগুলোর ক্ষেত্রে আমি বলবো না, এভরিথিং আপনাদের কোনো না কোনো কাজে অনলাইনে আপনাদের জুমে জয়েন হওয়া লাগতেই পারে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স হোক যেটাই হোক, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নামগুলো আপনাদের যেটা ডিফল্ট নাম হয়ে আছে এগুলো একটু চেঞ্জ করবেন ভাই, কারণ এটা দেখতে খুবই ওয়ার্ড লাগে। আর কারো কোনো কোশ্চেন ভাইয়া আপু না থাকলে, অনেক হয়ে গেছে, আপনাদের সামনে পরীক্ষা, প্রিপারেশন নেন আমরা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই প্রিভিয়াস কোশ্চেন থেকে ভাইয়া কত পার্সেন্ট কমন থাকে বিসিপিএস এ? আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন থেকে আপনি যদি বলেন যে ভাইয়া হুবহু কোনো কোশ্চেন কমন আসে কিনা, আমি বলবো না, হুবহু কোনো কোশ্চেন আপনি কমন পাবেন না, যেটা একদম আপনি দেখে গেছেন হুবহু এটা পাবেন না। কেন হুবহু পাবেন না আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল একটা কোশ্চেন আপনার কাছে আসছে, ধরেন যে ফর যে একটা কোশ্চেন আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হ্যাঁ হয়তো প্রিভিয়াস কোশ্চেনে ছিল যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পরের বার সেম সিনারিও আপনাকে দিবে ফল ফ্রম হাইট থেকে। আগের কোশ্চেনে হয়তো আসছিল যে পেশেন্ট
পেশেন্টের হচ্ছে বিপি 90-60, পরের হয়তো চেঞ্জ করে দিল হচ্ছে 80-40। সো আপনি ক্লু পাবেন, একই টাইপের কোশ্চেন পাবেন, কিন্তু হুবহু কোশ্চেন পাবেন না। সো ওই দিক থেকে যদি আমি বলি, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি এসিকিউর কথা যদি বলেন, এসিকিউ প্রিভিয়াস কোশ্চেন আপনি যদি সবগুলো, অর্থাৎ বিগত দিনের এসিকিউ গুলো যদি আপনি সবগুলো সলভ করে যেতে পারেন, আশা করি আপনি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 80-90% কোশ্চেন আপনি কমন পাবেন, লিখে আসতে পারবেন। একদম হুবহু আগে যেরকম আসছে সেরকম হয়তো আপনাকে সেটা পাবেন না, কিন্তু স্টেমের চেঞ্জ আসবে, সিনারিওর কিছু চেঞ্জ আসবে, কিন্তু আলটিমেটলি প্রশ্নের কন্টেন্ট সেমই থাকবে। সেক্ষেত্রে 80% কোশ্চেন কিন্তু আপনি, মানে যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আপনার মোটামুটি ভালো প্রিপারেশন নেওয়া থাকে, 80% আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আপনার পাস করতে লাগবে 60%। জি ভাইয়া, তাহলে ক্লু দেখে ভাবে বানায় লিখতে হবে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে প্রত্যেক আমরা যখন ক্লাস নেই তখন কিন্তু আমরা বলে দিই যে দেখেন, আপনি যখন একটা সিনারিও পড়বেন তখন আপনার একটা সিনারিও পড়লে কিন্তু 4-5টা ডায়াগনোসিস কিন্তু মাথার মধ্যে তখন কিন্তু নক করে। এখন সমস্যা যেটা হয়ে দাঁড়ায়, এই যে রিটেন খাতাগুলো কিন্তু স্যাররা দেখে চেক লিস্ট মিলায়। সো আপনার চেক লিস্টে যদি সেটা না মিলে তখন কিন্তু অনেক সময় এমন হয় যে স্যারদের আসলে নাম্বার দেওয়ার জায়গা থাকে না। তো সেক্ষেত্রে যেটা আপনাকে ক্লু ধরতে হবে, ফর এক্সাম্পল ধরেন আমি যখন আমার ট্রমা ক্লাসে আমি পড়াই, তখন একটা হেড ইনজুরির পেশেন্ট আসলো। এখন একটা হেড ইনজুরির পেশেন্ট অনেক রকম সিনারিও দেওয়া থাকতে পারে, যে পেশেন্টের হেড ইনজুরি হয়েছে, পেশেন্টের সিভিয়ার হেডেক আছে, পেশেন্টের ভমিটিং হয়েছে, অনেক ক্লু থাকলো। এখন আপনার মাথায় অনেক কিছু আসতে পারে, সেটা হতে পারে যে এক হচ্ছে সাবআরাকনয়েড হেমোরেজ, সেটা হতে পারে আপনার হচ্ছে সাবডুরাল হেমাটোমা, তারপরে হতে পারে হচ্ছে আপনার ব্রেন টিউমার, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনার ক্লুর মধ্যে কোনো এক জায়গায় যদি আপনি পান যে লুসিড ইন্টারভাল, লুসিড ইন্টারভাল পাইছেন, মানে আপনি চোখ বন্ধ করে আর কোনো কিছু চিন্তা করবেন না, দিস ইজ সাবআরাকনয়েড হেমোরেজ, শেষ। এই যে এরকম প্রত্যেকটা সিনারিওর ভিতরে আপনাকে একটা ক্লু থ্রো করবে, যেটা অলরেডি আমাদের ক্লাসগুলোতে আমি বা যারাই ক্লাস নিয়েছে প্রত্যেকটা ক্লাসে এই ক্লুগুলো কিন্তু আমরা থ্রো করছি। ফর এক্সাম্পল, আপনি যদি পেডিয়াট্রিক সার্জারির কথা চিন্তা করেন, সেখানে তো ক্লু দেওয়া থাকবে যে আপনি যদি আপনার ইন্টারসাসেকশন চিন্তা করেন, যে সেক্ষেত্রে আপনি একটা হচ্ছে অলিভ শেপ মাস পাবেন। আপনি যদি হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্লু, মানে একটা টপিক হচ্ছে যে আপনি পেশেন্টকে যদি অস্কালটেট করেন অ্যাবডোমেন, তাহলে সাবকাশন স্প্লাশ পাবেন। তাহলে এই যে দেখেন, কিছু কিছু ক্লু আপনাকে থ্রো করবে সিনারিওর মধ্যে, যেটা দিয়ে কিন্তু আপনি ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেললেন যে হ্যাঁ, এই যে সাবকাশন স্প্লাশ পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। কোনটা অলিভ শেপ মাস পাবো, কোনটা আমি সসেজ শেপ মাস পাবো, এই যে এই জিনিসগুলো খালি একটু মাথার মধ্যে রাখবেন, যে কোনটায় কি আছে, ওইটাই আপনার সিনারিওতে থাকবে। ওটা দিয়ে আপনাকে ধরে ফেলতে হবে যে আপনার কাছে কি চাই স্যার। আপনি যদি ডায়াগনোসিসটা ধরে ফেলতে পারেন, ডায়াগনোসিস যদি ঠিক লিখে আসতে পারেন, তাহলে আশা করতেছি পুরো কোশ্চেনটাই আপনি ঠিক লিখে আসতে পারবেন। কারণ স্যাররা বেসিক্যালি যখন খাতা দেখে তখন দেখে যে আপনি ডায়াগনোসিসটা ঠিক লিখছেন কিনা। যখন ডায়াগনোসিস ঠিক লিখে, তখন অনেক সময় এমনও আছে যে ভিতরে আপনার ইলাবোরেট কথাবার্তা স্যাররা অনেক সময় ব্যস্ততার কারণে একটু স্কিপ করে যায়। কারণ আপনি ডায়াগনোসিস করে আসতে পারছেন, সেক্ষেত্রে আপনি একটা পজিটিভ ইমপ্রেশনে দেখা যাচ্ছে যে পুরো নাম্বার না, পুরো ফুল নাম্বারও পেতে পারেন ভালো লিখে আসলে। না হলেও যদি আপনি অ্যাপ্রক্সিমেটলি বানাও কিছু লিখে আসেন, কিন্তু ডায়াগনোসিস ঠিক লিখে আসেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট পাস করার মতো নাম্বার ওই কোশ্চেনের জন্য আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ডায়াগনোসিস যদি ভুল করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নাম্বারটা কমে আসে। বা কিছু কিছু সময় এমনও হয়ে যায় যে কিছু কিছু স্যার আছে যারা আসলে নাম্বার একেবারে দিতে চায় না। এটা একটু এক্সাম, যদিও চেকলিস্ট থাকে তবু এক্সামিনার টু এক্সামিনার এটা ভ্যারি করে। সো এটা, সো আপনার কোশ্চেনটা যদি আমি ইন শর্টে বলতে চাই, প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আপনি সলভ করে থাকেন, সলভ বলতে এটা না যে আপনার যে কোশ্চেন আসে সেটা খালি মুখস্থ করে ফেলছেন, তা না। আপনি যদি সেটা সলভ এর মতো সলভ করে থাকেন, যে আপনি এটা কোথা থেকে আসছে, কোন টপিক থেকে আসছে, সেই টপিকটা যদি একটু মাথায় থেকে থাকে, আশা করা যাচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ থেকে আপনি 80% ইনশাআল্লাহ আপনি পরীক্ষার হলে কমন পাবেন। এটা এসএকিউর ক্ষেত্রে। বাট এসবিএ যেহেতু মাত্র 50টা, এরা প্রত্যেকবারই একটু ভ্যারিয়েশন হয়। তবে আপনার এসএকিউর প্রিপারেশন যদি থেকে থাকে টুকটাক, এটার সাথে সাথে এসবিএ প্রিপারেশন আপনি নিয়েই ফেলছেন, ঠিক আছে, আপনি টিএনএম ক্লাসিফিকেশন রিটেনের জন্য পড়ছেন, আপনাকে সেখান থেকে যদি একটা এসবিএ কোশ্চেন করে, আপনি আনসার দিতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন। আপনি বাইরের ক্লাসিফিকেশন এসএকিউর জন্য পড়ছেন, আপনাকে একটা কোশ্চেন করা হলে, আপনি কি এসবিএ কোশ্চেন করা হলে আপনি অ্যান্সার দিতে পারবেন না? তাই এসবিএ এর জন্য আলাদাভাবে না, কিছু কিছু সময় এসএকিউ থেকেও আপনি এসবিএ এর প্রিপারেশনটা হয়ে যায় এখানে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু কোশ্চেন করার জন্য। আর কোনো ভাই আপু যদি না থাকেন, তাহলে আজকের মতো শেষ করব, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আর আপনাদের জন্য শুভকামনা থাকলো।
ইনশাল্লাহ পরীক্ষা শেষ কয়েকটা সময় আপনারা আপনাদের হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন। আশা করি মহান আল্লাহ পাক আপনাদের এই যে পরিশ্রম, এত কষ্ট করছেন, 2 বছর ট্রেনিং করছেন, পড়াশোনা করছেন, আশা করি আল্লাহ পাক আপনাদেরকে নিরাশ করবেন না। আর যে কথাটা আমি সব শেষে বলে শেষ করি যে নিজের চেষ্টার পাশাপাশি যেটা করতে হবে যে যার যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেতে হবে, কারণ মনে রাখবেন আপনার চেষ্টা করলে হবে না, উপর আল্লাহর ফয়সালা থাকতে হবে। সো অবশ্যই প্রত্যেকে মানে চেষ্টা করবেন যার যার ধর্ম অনুসারে, মুসলিম হলে নামাজ ঠিক আছে বা অন্য ধর্মাবলম্বীদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর সাথে থাকবেন, যাতে দুইটা কাজ হয়। এক হচ্ছে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার আপকামিং পরীক্ষার জন্য যেমন সাহায্য চাচ্ছেন, পাশাপাশি পরীক্ষার সময় যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, এই যে নিয়মিত নামাজ বা আপনার যে রিজিওনাল অ্যাক্টিভিটিস, এগুলো আপনাকে একটা মেডিটেশন হিসেবে কাজ করে, একটা মেন্টাল একটা মেডিটেশন হিসেবে কাজ করে, যেটা আপনার পড়ালেখায় কনসেন্ট্রেশনে হেল্প করে। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আপকামিং যে মক মডেল এবং মক ব্যাচ, যারা অলরেডি বিভিন্ন ব্যাচের সাথে আছেন তারা তো কন্টিনিউ করবেনই, যারা আসলে বিভিন্ন কারণে আমাদের জেনেসিসের বিভিন্ন ব্যাচে থাকতে পারেন নাই, তাদেরকে অনুরোধ থাকলো যে আমাদের মডেল এবং মক ব্যাচে কন্টিনিউ করতে, এবং পাশাপাশি অসপি এবং অসকি প্র্যাকটিস ব্যাচ, কারণ অসপি এবং অসপি যে ম্যাজিক্যাল সেশনটা আমাদের হয় এটা খুবই ইন্টারেস্টিং, খুবই চমৎকার, এবং ডিসিপিএস এর আদলে এটা হয়ে থাকে, যার কারণে আসলে আমাদের এক্সাম যারা পরীক্ষার্থী তারা আসলে বিসিপিএস এ যাওয়ার আগেই সেই অস্কির সেই ভয়াবহ রুমে ঢোকার আগে সেই এনভায়রনমেন্টটা তারা আগে থেকে ফেস করে যায়, যার জন্য পরীক্ষার হলে তারা কুয়েটলি আসলে এক্সামিনেশন পরীক্ষাগুলো দিয়ে আসতে পারে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আবারও অন্য কোনো ক্লাসে বা সেশনে আল্লাহ চাইলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।